আসসালামু আলাইকুম এভরিওয়ান। গতিবিদ্যার ২ নাম্বার লেকচার। এর আগে আমরা লেকচার ১ পড়ছি, লেকচার ১ এ খুব ডিপে আমরা যাই নাই। অনেকে দেখলাম বলছো ভাই এইচএস ফিজিক্স তো মেলা সহজ। হ্যাঁ সহজ, পড়লে তো সহজই হবে। বাট লেকচার ১, লেকচার ২, ইভেন লেকচার ৩ পর্যন্ত তুমি দেখবা এসএসসির জিনিসপত্রের সাথে অনেক বেশি মিল পাবা তুমি। এই জন্য একটু বেশি সহজ লাগতে পারে, বাট দিন কিন্তু বদলাবে। সময় কিন্তু আসবে একদিন যখন তোমার মনে হবে কার মধ্যে পড়লাম রে। বাট হ্যাঁ, আস্তে আস্তে যদি পড়াশোনা করো রেগুলার, যেগুলো পড়াচ্ছে সেগুলো পড়বা, যেগুলো ম্যাথ করাচ্ছে সেগুলো করবা, বইটা ভালো মতো পড়বা, দেখবা যে যতই কঠিন হোক তুমি সব কিছুই কোঅপ করতে পারতেছো। ঠিক আছে, এই জন্য তো আগে আমরা শুরু করতেছি, আগে আগে শুরু করবো। তোমাদের ফুল সিলেবাস আছে যেহেতু, তো সবটুকু আস্তে আস্তে আমরা পড়ে শেষ করব। দেরি করে পড়তে গেলে তখন দেখবা যে যায় আসলে কুল কিনারা খুঁজে পাওয়া কঠিন হয়ে যায়। আর যাই হোক, আজকে আমরা ত্বরণ নিয়ে কথাটা বলবো। ত্বরণ এবং অনেক কিছুই আছে আজকে। গত ক্লাসে কি পড়ছিলাম মনে আছে? ভাই ঈদের আগে পড়ছি ভাই, গুলে খাই ফেলছি। গত ক্লাসে আমরা বেগ পর্যন্ত পড়ছিলাম, তাৎক্ষণিক বেগ দেখছিলাম, ক্যালকুলাসের কিছু হিসাব নিকাশ কেমনে করতে হয় দেখছিলাম, মনে আছে? 6টা এক্সাম্পল করাইছিলাম ক্যালকুলাসের, ডিফারেন্সিয়েশন 3টা, ইন্টিগ্রেশন 3টা। ওই 6টা করলে তুমি এই চ্যাপ্টারের সব ক্যালকুলাস করতে পারবো আমি বলছিলাম। ওগুলো কিন্তু মনে রাখতে হবে, ওগুলো কিন্তু আজকের ক্লাসেও লাগবে। আচ্ছা আসো দেখো, ত্বরণ। বিসমিল্লাহির রহমানির রহিম। ত্বরণ এটা তো বাংলা শব্দ, বাট এটা কি যখন আবিষ্কার হয়েছে তখন কি ত্বরণ নাম দেওয়া হয়েছে? যখন আবিষ্কার হয়েছে তখন তার বাংলা ইংলিশ ছিল না কিছু, কি যেন নাম হয়েছে আমি ভুলে গেছি। বাট এটাকে ইংলিশে বলা হয় অ্যাক্সেলারেশন। হ্যাঁ, এটাকে ইংলিশে বলা হয় অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশন ইংলিশ নামটা কেন জানতে হবে? ইংলিশ নাম জানতে হবে কারণ অনেক জায়গায় ইংলিশ নামটা প্রয়োজন হয়। আইইউটির প্রশ্ন আজকে তোমরা দেখবো অনেকগুলো সলভ করবো, সেখানে দেখবা ইংলিশেই সব প্রশ্নটা হয়। তারপরে তুমি যখন বুয়েটের প্রশ্নটা নিবা, অনেক সময় তুমি দেখবা ইংলিশ প্রশ্নটা পড়ে বোঝাটা সহজ, বাংলা প্রশ্ন মানে কেমন যেন পেঁচায় ফেলে আমার কাছে মনে হয়, তার চেয়ে ইংলিশ প্রশ্নটা পড়ে বোঝা সহজ। সো অনেক সময় যদি তুমি বাংলা প্রশ্ন পড়ে বুঝতে না পারো ওখানে কী চাইছে, ইংলিশ প্রশ্ন পড়ে অনেক সময় বোঝা যায়। এই জন্য বুয়েট অ্যাডমিশন বলো, প্রমিনেন্ট অ্যাডমিশনগুলোতে তোমার বাংলা এবং ইংলিশ দুইটা প্রশ্নই দেওয়া থাকে। সো ইংলিশ নামগুলো জেনে রাখো, পরবর্তীতে যখন ভার্সিটিতে উঠবা তখন ইংলিশ নাম না জানা থাকার কারণে প্রথম 6 মাস পোলাপান অনেক স্ট্রাগল করে। সো জেনে রাখো, খুব তো বেশি জানতে হবে না, অনেক হেল্প করবে। তারপরে যখন গুগল সার্চ করবা, তুমি যখন ত্বরণ লেখে গুগলে সার্চ করবা বা তখন কিন্তু আসলে কন্টেন্ট কম পাবা। ত্বরণ লেখে যখন ইউটিউবে সার্চ করবা কন্টেন্ট কম পাবা। অ্যাক্সেলারেশন লেখে যখন সার্চ করবা অনেক কন্টেন্ট পাবা, কারণ সবাই ইংলিশে পড়াশোনা করে, বুঝছো? এই জন্য ইংলিশ কন্টেন্টগুলি নামগুলো একটু জানা দরকার। যাই হোক, তো আমাদের অ্যাক্সেলারেশন যেহেতু এই যে এ দিয়ে শুরু হয়, তো এই জন্য অ্যাক্সেলারেশনকে এ দিয়ে প্রকাশ করে, এ দিয়ে প্রকাশ করে অ্যাক্সেলারেশনকে। আচ্ছা, ত্বরণ জিনিসটা আসলে কি? মানে ত্বরণ জিনিসটা খায় নাকি মাথায় দেয়? ত্বরণ জিনিসটা কি আসলে? ত্বরণ হচ্ছে মূলত একক সময়ে কতটুকু বেগ পরিবর্তন হয়ে গেল। আমরা বেগ পড়ছি গত ক্লাসে, বেগ জিনিসটা কি? কতটুকু জোরে একটা জিনিস যাচ্ছে, একটা জিনিস যে মুভ করতেছে সে কতটুকু জোরে মুভ করতেছে, সে কি আস্তে আস্তে মুভ করতেছে নাকি অনেক জোরে মুভ করতেছে, তার গতিটা কতটুকু? বেগ, তাই না? বেগ তো চেঞ্জ হয়, সাইকেল চালাচ্ছ আস্তে আস্তে চালাচ্ছ বেগ কম, হঠাৎ করে জোরে চালাচ্ছ বেগ বেড়ে গেল। তো কতটুকু বেগ বাড়লো? 1 সেকেন্ডে বা একক সময়ে কতটুকু বেগ বাড়ে বা বেগ কতটুকু কমে, এই বেগের পরিবর্তনটাই হচ্ছে ত্বরণ। যে একক সময়ে, একক সময়ে, এসআই এককে একক সময় মানে সেকেন্ড, রাইট? সো একক সময়ে বা এসআই এককে 1 সেকেন্ডে তোমার বেগ কতটুকু চেঞ্জ হয়ে গেল, এটাই হচ্ছে আমাদের ত্বরণ। তো আমি একটু যদি সুন্দর মতো লিখি যে একক সময়ে বেগের পরিবর্তনই হচ্ছে আমাদের ত্বরণ। একক সময়ে বেগের পরিবর্তন, সংজ্ঞা টঙ্গা একটু জানতে হবে ভাই, বুঝছো? কারণ খালি তো ম্যাথ না, ক নাম্বার খ নাম্বারও লেখা লাগে। সো দেখো, একক সময়ে, একক সময়ে বেগের পরিবর্তন, একক সময়ে বেগের পরিবর্তন, একক সময় বেগের পরিবর্তন, এবং ইহাকে আমরা কি বলছি? ইহাই হচ্ছে আমাদের ত্বরণ। আচ্ছা, এখন সবসময় মনে রাখবা একক সময়ে, একক সময়ে কথাটার অর্থ, একক সময়ে কথাটার অর্থ মানে প্রতি 1 সেকেন্ডে, মানে বাংলা ভাষায় যেটা বলে, এই একক সময়কে বলা হয় হার। গলার হার, নেকলেস না, হার, হার, রেট। যেমন যদি বলি একক সময়ে প্রতি সেকেন্ডে তোমার মুড সুইং হয় কতটুকু, তাহলে আমরা বলবো তোমার মুড সুইংয়ের হার। আমরা বলছি যে ডলারের দাম বাড়তেছে, সময়ের সাথে সাথে ডলারের দাম বাড়তেছে, ডলার, তো প্রতি সেকেন্ডে ডলারের দাম কতটুকু বাড়তেছে, এটাকে বলে ডলারের দাম বাড়ার হার। আলুর দাম বাড়তেছে, প্রতি সেকেন্ডে কতটুকু বাড়লো, আলুর দাম বাড়ার হার। সো একক সময় বেগের পরিবর্তন, এটাকে একটু সুন্দর ভাষায় তুমি দেখবা বইয়ে এভাবে লেখা থাকে যে বেগের পরিবর্তনের হার।
বেগের পরিবর্তন একক সময়, এই একক সময়টাকে বলা হয় হার, বুঝছো, হার। সো একক সময় বেগের পরিবর্তন, এটা হলো বেগের পরিবর্তনের হার, এটা হলো বেগের পরিবর্তনের হার, এটা হচ্ছে বেগের পরিবর্তনের হার। বেগের পরিবর্তনের হারকে আমরা বলছি ত্বরণ। খুব কমন জিনিস, জানা জিনিস, পরিচিত জিনিস তোমাদের। আচ্ছা, তাহলে ধরো আমরা একটা সিনারিও কল্পনা করি, এরকম সিনারিওটা এরকম যে একটা বস্তু আছে, এই বস্তুটা টিডিং টিডিং টিং টিং টিং, একটা বস্তু, এই সেম বস্তুটা ধরো এটা হচ্ছে T1 সময়, হ্যাঁ এটা হচ্ছে T1 সময়, T1 সময়, T1 সময় মানে যে কোনো একটা সময়, ধরো 10টা 10, 10টা 11, 10টা 12, সকাল বিকাল রাত সন্ধ্যা, যে কোনো একটা সময়। এই সময়ে তার একটা বেগ আছে ধরো ইউ, কি আছে এই সময় তার একটা বেগ আছে ইউ, এই সময় তার একটা বেগ হচ্ছে ইউ, সে গতিশীল আছে কোন একটা দিকে ধরো। আচ্ছা, সে একটা ইউ বেগে ধরো এইদিকে সে গতিশীল, ঠিক আছে, ফ্যান্টাস্টিক। কিছুক্ষণ পরে তার বেগ চেঞ্জ হয়ে গেল, কিছুক্ষণ পর মানে একটু সময় পর, একটু সময় পর তার সময় চেঞ্জ হয়ে গেল। আগে ছিল T1 সময়, এখন এটা হয়ে গেল T2 সময়। আগে ছিল ইউ বেগ, বেশি মুছে ফেলছি সিছি, আগে ছিল ইউ বেগ, এখন এটার বেগ চেঞ্জ হয়ে গেল ধরো শেষ বেগ ভি। তাহলে কথা হচ্ছে এই সময়ের মধ্যে, এই সময়ের মধ্যে, এই T1 থেকে T2 সময়ের মধ্যে কতটুকু সময় চেঞ্জ হইল, ধর নাও টি সময় চেঞ্জ হইল, হ্যাঁ মানে বলতেছি T1 থেকে T2, এই যে T1 T2 সময় কতটুকু সময় লাগলো, এই ঘটনাটা ঘটতে কতটুকু সময় লাগলো। T1-এ শুরু হয়েছে, T2-তে শেষ হয়েছে, 10টা 10-এ শুরু হয়েছে, 10টা 20-এ শেষ হয়েছে, তাহলে কতক্ষণ সময় লাগতেছে, 10 মিনিট। এই টিটা হচ্ছে ঘটনার সময়, গত ক্লাসে আমরা দেখছিলাম এটা, T1 মাইনাস T2 মাইনাস T1, সময়ের পরিবর্তন হচ্ছে টি। এবং এই সময়ের মধ্যে তার বেগেরও একটা পরিবর্তন হয়েছে, এই সময়ের মধ্যে তার বেগেরও একটা পরিবর্তন হয়েছে, হয়েছে নাকি হয় নাই বলো তো, হয়েছে। এই সময়ের মধ্যে তার বেগেরও একটা পরিবর্তন হয়েছে। এই কতটুকু বেগের পরিবর্তন হয়েছে বলো তো, বেগের কতটুকু পরিবর্তন হয়েছে, ভি মাইনাস ইউ, তাই না? এখন ভি, আগে ছিল ইউ, তাহলে ভি মাইনাস ইউ, এটা হচ্ছে তার বেগের পরিবর্তন, ভি মাইনাস ইউ এটা হচ্ছে তার বেগের পরিবর্তন। আচ্ছা, আমি তোমাকে বলছিলাম একক সময়ে বেগের পরিবর্তন মানে 1 সেকেন্ডে বেগের পরিবর্তন হচ্ছে আমাদের ত্বরণ। তাহলে তাহলে টি সময়ে, টি সময়ে বেগের পরিবর্তন, টি সময়ে বেগের পরিবর্তন কতটুকু পরিবর্তন হয়েছে, ভি মাইনাস ইউ। তাহলে এক একক মানে 1 সেকেন্ড, যেহেতু এসআই এককে আমরা হিসাব করি, 1 একক সময়ে বেগের পরিবর্তন কত, 1 একক সময়ে বেগের পরিবর্তন, আচ্ছা এটা তো আমি কপিও করতে পারতাম, যাই হোক থাক সমস্যা নেই। 1 একক সময়ে বেগের পরিবর্তন, ঐকিক নিয়ম ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এই যে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, এটাকে আমরা বলছি ত্বরণ, তাই না? হ্যাঁ ভাই, জেনে খুব উপকার হইলো ভাই, এগুলো তো আমরা 9 10 দেখতেছি না, দেখতেছো ঠিক আছে, তাও একটু তোমাকে মনে করাই দিচ্ছি আর কি, অনেকে পড়াশোনা করছো অনেকে করো নাই। সো এটাই হচ্ছে আমাদের ত্বরণ, তাহলে ত্বরণ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে এটা হচ্ছে আমাদের ত্বরণ, তাই না? আচ্ছা, এখন এই জিনিসটাকে, তাহলে এটা কি বেগের পরিবর্তন, উপরে এই যে ভি মাইনাস ইউ এটা কি বেগের পরিবর্তন, আর নিচে টিটা কি ছিল বলো তো, টি ছিল কিন্তু সময়ের পরিবর্তন, টি ছিল সময়ের পরিবর্তন, আর এইটা এই যে ভি মাইনাস ইউ এটা হলো বেগের পরিবর্তন, সময়ের পরিবর্তন বেগের পরিবর্তন। তো মনে রাখবা যে কোনো কিছুর যখন তুমি পরিবর্তন বলবা, ওটার সামনে যদি তুমি এই ত্রিভুজটা আঁকায় দাও, এই ত্রিভুজ মানে হচ্ছে ডেল, কি বললাম বলো তো, ডেল, ডেল ডয়েকারে ডে ল, ডেল ডিইএল, ডেল, ডেল মানে হচ্ছে পরিবর্তন, গ্রিক অক্ষর এটা। যদি তুমি লেখো ডি, তার মানে ক্ষুদ্র পরিবর্তন, গত ক্লাসে দেখছিলাম না যে ডিটি মানে সময়ের ক্ষুদ্র পরিবর্তন, যদি লিখতা ডেল টি তার মানে সময়ের পরিবর্তন বুঝাইতো। তাহলে এই টিটা কিন্তু আসলে সময়ের পরিবর্তন, সো এটাকে আমি ডেল টি লিখতে পারি, এখানে টি না লিখে আমি এটাকে ডেল টি লিখতে পারি। এটাকে ভি মাইনাস ইউ না লিখে, বেগের পরিবর্তন না, বেগকে তো ভি দিয়ে প্রকাশ করি, সো আমরা ডেল ভি লিখতে পারি, ডেল ভি ডিভাইডেড বাই ডেল টি। তুমি দেখবা বইয়ে এই জিনিসটা লেখা থাকে, ডেল ভি বাই ডেল টি মানে হচ্ছে বেগের পরিবর্তন ভাগ সময়ের পরিবর্তন, বেগের পরিবর্তন ভাগ সময়ের পরিবর্তন। ওকে, আমরা যে সরণ হিসাব করি যে T1 সময়ে সে S1 দূরত্বে ছিল, T2 সময়ে সে S2 দূরত্বে চলে গেল, তাহলে তার কতটুকু সরণ হইল, এস,
এই এসও কিন্তু আসলে ডেল এস মানে সরণের পরিবর্তন। যাই হোক, আমরা পরিবর্তন নিয়ে আমরা হিসাব করতেছি এই জায়গায়। তাহলে আমাদের ত্বরণের সূত্র হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, অথবা বেগের পরিবর্তন ভাগ সময়ের পরিবর্তন। মনে রাখবা এটাকে বলে গড় ত্বরণ। এটাকে কি বলে? এটাকে বলে গড় ত্বরণ। এটাকে আমরা বলছি গড় ত্বরণ। এটাকে আমরা বলছি গড় ত্বরণ। এই জন্য এটাকে অনেক সময় এ অ্যাভারেজ এই দ্বারাও প্রকাশ করে। এটাকে আমরা বলছি গড় ত্বরণ। হ্যাঁ, গড় ত্বরণ। গড় ত্বরণ কেন? গড় মানে কি? মানে একটা লম্বা একটা সময় ঘটনা ঘটছে, ওই ঘটনার মধ্যে আমি একটা অ্যাজাম্পশন করতেছি যে তাহলে ত্বরণ কতটুকু হইতে পারতো। তাহলে একটা ঘটনা ঘটছে টি সময় ধরে, বেগের এতটুকু পরিবর্তন হয়েছে, আমি এটাকে হিসাব করে বললাম যে এখানে একটা এ ত্বরণ আছে। এই ত্বরণটাকে আমরা বলছি গড় ত্বরণ। গড় মানে একটা বড় সময় ধরে একটা অ্যাজাম্পশন যে এই সময় এতটুকু বেগের পরিবর্তন, তাহলে এটা ত্বরণ এতটুকু। এখন এরকম ঘটনা তো অনেক থাকতে পারে। কোনো জায়গায় ধরো এখানে অনেক জোরে গেছে সাই করে, এখানে আস্তে আস্তে বেগের পরিবর্তন অনেক কম, এখানে বেগের পরিবর্তন অনেক বেশি সাই করে। সো আবার কোনো জায়গায় পুরাটাই ধরো একটা নির্দিষ্ট ত্বরণে গেল, আবার কোনো জায়গায় ধরো এখানে ত্বরণ অনেক বেশি, এখানে কম, আবার অনেক বেশি। বাট ইউ বেগে শুরু হয়ে ভি বেগে সে শেষ করছে, টি সময় শেষ করছে। তিনটা ঘটনা তিন রকম, কিন্তু তিনটারই ত্বরণ একই আসবে। বাট তিনটার প্রত্যেকটা জায়গায় ত্বরণ হয়তো বা আলাদা আলাদা ছিল। কোথাও একই ত্বরণ ছিল পুরো জার্নি জুড়ে, কোথাও মাঝখানে ত্বরণ কমে গেছে, কোথাও ধরো শুরুতে অনেক বেশি ত্বরণ ছিল, এরপরে হয়তো ত্বরণ কম গেছে। সো বিভিন্ন রকম ঘটনাই ঘটতে পারে, ত্বরণ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হইতে পারে। বাট এই টাইমের মধ্যে হিসাব করলে যে একটা ত্বরণের মান পাওয়া যায় সেটাকে বলা হয় আমাদের কি ত্বরণ? সেটাকে বলা হয় আমাদের গড় ত্বরণ। ঠিক আছে? এই জন্য অনেক সময় এটাকে এ অ্যাভারেজও লেখে, এ অ্যাভারেজও লেখে। তবে যদি পুরা জার্নি জুড়ে একটা নির্দিষ্ট ত্বরণই থাকতো, ধরো পুরা জার্নি জুড়ে মানে ত্বরণ ভাই বেগের মতো সরণের মতো একটা রাশি, এটা তো চেঞ্জ হইতেই পারে। সময় যেমন চেঞ্জ হয়, বেগ যেমন চেঞ্জ হয়, সরণ যেমন চেঞ্জ হয়, ত্বরণও চেঞ্জ হইতে পারে। 1 সেকেন্ডে আগে 10 মিটার পার সেকেন্ড বেগ বাড়ছিল, বেগের পরিবর্তন 1 সেকেন্ডে আগে হয়েছে 10 মিটার পার সেকেন্ড। কিছুক্ষণ পরে সে এত জোরে গিয়ারে চাপ দিছে, সাইকেলের তো গিয়ার হয় না, বাইকের গিয়ারে চাপ দিছে, সে অনেক বেগ বেড়ে গেছে, তার বেগের পরিবর্তন অনেক হয়ে গেছে 1 সেকেন্ডের মধ্যে। সেখানে ত্বরণও বেশি। সো ত্বরণ কম বেশি হইতে পারে। তো যদি এমন হয় যে এই পুরা জার্নি জুড়ে তার ত্বরণটা কখনো চেঞ্জ হয় নাই, একটা নির্দিষ্ট ত্বরণেই সে গেছে, প্রত্যেকটা জায়গায় ত্বরণ হচ্ছে নির্দিষ্ট, ধরো এ এখানেও এ এখানেও এ এখানেও এ এখানেও এ, তাহলে এটাকে আমরা বলি সমত্বরণ। তাহলে সব জায়গায় যদি ত্বরণ সেম থাকে, তা তুমি অ্যাভারেজ করো, গড় করো, যাই করো না কেন, এই তো আসবে। শুরুতেও এ ছিল, মাঝেও এ, লাস্টেও এ। তুমি যখন অ্যাভারেজ করবা, গড় করবা, গড়টাও এই আসবে, তাই না? হ্যাঁ, এই জন্যে যদি বলা থাকে সমত্বরণে চলতেছে, সমত্বরণ বা ত্বরণ সবসময় সমান। এই আমার অ্যাক্সেলারেশন কই গেল রে? অ্যাক্সেলারেশন মুছে গেছে কেন? অ্যাক্সেলারেশন। আচ্ছা, তো যদি বলে দেয় যে ত্বরণ সব জায়গায় সমান, ত্বরণ কখনো চেঞ্জ হচ্ছে না, তাহলে এটাকে আমরা বলি সমত্বরণ। তো সমত্বরণের ক্ষেত্রেও এই সূত্রটাই কাজে আসবে, কারণ সমত্বরণের ক্ষেত্রে গড় ত্বরণটাই সমত্বরণ। সব জায়গায় ত্বরণ সমান থাকলে তুই যেটা গড় বের করবা ওই একই মানই আসবে। বুঝো নাই অনেকে? 5 5 5 5 5, 5টা 5 আছে, এটার গড় করলে কত হবে? 5ই হবে। সো যদি সমত্বরণ থাকে তাহলে গড় ত্বরণটাই আসলে সমত্বরণের মান বোঝায়। সো যদি সমত্বরণ হয় তুমি এই ফর্মুলাটাই ইউজ করবা। সো এইটা গড় ত্বরণ অথবা সমত্বরণ, দুই ক্ষেত্রেই এই ফর্মুলাটা আমরা ইউজ করতে পারবো। যদি শুধু এ লেখা থাকে বোঝা যায় সমত্বরণ, যদি এ অ্যাভারেজ লেখা থাকে বোঝা যায় যে ত্বরণ হয়তো বা চেঞ্জ হচ্ছিল অথবা হয় নাই, সেটা জানা নাই। বাট যদি ফিক্স থাকে তোমার মাথার মধ্যে যে না, বেগ ত্বরণ কখনো চেঞ্জ হচ্ছে না, তাহলে শুধু এ লিখবা, আর না হলে এ অ্যাভারেজ লিখবা। এ অ্যাভারেজ মানে গড় ত্বরণ, চেঞ্জ হইতেও পারে নাও হইতে পারে ত্বরণের মান। আর এ সমত্বরণ মানে এর মান কখনো চেঞ্জ হবেই না, বুঝছো? সো শুধু এ লেখা থাকলে বুঝে নিবা এটা হচ্ছে সমত্বরণ বুঝাইছে। মানে এই ফর্মুলায় যদি শুধু এ লেখা থাকে, এই ফর্মুলায় ঠিকমতো লেখা হচ্ছে না কেন? আচ্ছা, সো এটা দুইটা ফর্মুলাই মানে দুই ক্ষেত্রেই ইউজ করা যাবে, গড় ত্বরণেও ইউজ করা যাবে, সমত্বরণেও ইউজ করা যাবে। আচ্ছা, এবার আসো এখন এই যে আমরা হিসাব নিকাশগুলো করলাম, এটা করলাম কি একটা বড় একটা সময় জুড়ে, তাই না? একটা বড় সময় জুড়ে। T1 সময় বাসা থেকে রওনা দিছো ইউ বেগে, T2 সময়ে স্কুলে পৌঁছাইছো ভি বেগে। এই পুরো সময় 10 মিনিট 20 মিনিট 1 ঘন্টা সময় জুড়ে এত বেগের পরিবর্তন, তাহলে গড় ত্বরণ তোমার এত।
ঠিক আছে, এখন আমি ক্ষুদ্র একটা সময় চাচ্ছি, ক্ষুদ্র একটা সময় চাচ্ছি, যে বৃহৎ সময়ের ক্ষেত্রে তো এটা হয়ে গেল, ক্ষুদ্র সময়ের ক্ষেত্রে আমরা চাচ্ছি, ক্ষুদ্র সময়ের ক্ষেত্রে, হ্যাঁ ক্ষুদ্র সময়ের ক্ষেত্রে আমরা একটু হিসাব করতে চাই, ক্ষুদ্র সময়ের ক্ষেত্রে, ক্ষুদ্র সময়ের ক্ষেত্রে, ক্ষুদ্র সময়ের ক্ষেত্রে মানে এই 20 মিনিটে তোমার ত্বরণ কত আমি জানতে চাই না, আমি জানতে চাই এই মুহূর্তে তোমার ত্বরণ কত, আমি জানতে চাই এই মুহূর্তে, এই যে তুমি যে আমার ক্যামেরার সামনে দিয়ে চলে গেলা, এই মোমেন্টটাতে, এই ছোট্ট একটা সময়ের মধ্যে তোমার ত্বরণ কত, এই মোমেন্টটার ত্বরণ আমি চাচ্ছি, এই মুহূর্তের ত্বরণ আমি চাচ্ছি। ঠিক আছে, তো যখন ক্ষুদ্র সময় বা একটা মুহূর্তের বের করবা, ক্ষুদ্র সময় মানে এতটাই ক্ষুদ্র যে একটা মুহূর্তের ক্ষেত্রে, একটা নির্দিষ্ট মুহূর্তের আমি ত্বরণ বের করতে চাই, কোনো নির্দিষ্ট মুহূর্তের, কোনো নির্দিষ্ট মুহূর্তের, কোনো নির্দিষ্ট মুহূর্তে, হ্যাঁ কোনো নির্দিষ্ট মুহূর্তে যেই সময়টা তুমি আমার চোখের সামনে দিয়ে চলে গেলা, এই যে 1 ন্যানো সেকেন্ড, এই সময় তোমার ত্বরণটা কত, এই মুহূর্তে তোমার ত্বরণ কত, এটাকে আমরা বলি তাৎক্ষণিক ত্বরণ, এটাকে আমরা বলি তাৎক্ষণিক ত্বরণ, এটাকে আমরা বলি তাৎক্ষণিক ত্বরণ। কি বলি এটাকে আমরা? তাৎক্ষণিক ত্বরণ, তাৎক্ষণিক ত্বরণ, জাস্ট লাইক তাৎক্ষণিক বেগ, সেম অ্যাজ তাৎক্ষণিক ত্বরণ। ঠিক আছে, একটা ক্ষুদ্র সময়ের ক্ষেত্রে এটাকে আমরা বলছি তাৎক্ষণিক ত্বরণ। তাহলে যদি ক্ষুদ্র সময় হয়, এখানে তো লম্বা সময় জুড়ে হইছে, এখানে তো লম্বা সময় জুড়ে হইছে, যদি ক্ষুদ্র সময় জুড়ে হয়, যদি ক্ষুদ্র সময় জুড়ে হয়, যে এই বস্তুটা এখানেই আঁকাই, যে এই বস্তুটা জাস্ট 1 মুহূর্ত পরে, 1 মুহূর্ত পরে, জাস্ট 1 মুহূর্ত পরে, বেশি একটা যাইতে পারে নাই, একটু সামনে আসছে, বেশি যাইতে পারে না, ক্ষুদ্র একটা মুহূর্ত, ক্ষুদ্র একটা সময়, তাহলে এখানে সময়ের পরিবর্তনটা অনেক বেশি ছিল, 10 মিনিট, 20 মিনিট, 1 ঘন্টা, এখানে এটা খুবই ক্ষুদ্র হইতে হবে, এখানে এটা খুবই ক্ষুদ্র হইতে হবে, এই যেখান থেকে এখানে গেছে খুবই ক্ষুদ্র সময়, তাহলে ক্ষুদ্র সময়কে আমরা কি দিয়ে প্রকাশ করি? ডিটি, মনে পড়ছে? ক্ষুদ্র, ডি মানে হচ্ছে ক্ষুদ্র পরিবর্তন, ডিটি। এই ক্ষুদ্র সময়ে তার বেগের কি খুব আহামরি চেঞ্জ হয়ে যাবে? মানে 1 মুহূর্তের মধ্যে তার বেগে খুব বেশি চেঞ্জ হয়ে যায়? তেমন একটা চেঞ্জ হয় না, 1 মুহূর্ত খুবই কম, খুব বেশি কিন্তু বেগ এখানে চেঞ্জ হবে না, সো বেগও কিন্তু খুবই কম পরিবর্তন হবে, খুবই ক্ষুদ্র পরিবর্তন হবে, এটাকে আমরা বলছি ডিভি, ক্ষুদ্র সময়ে ক্ষুদ্র বেগের পরিবর্তন। তাহলে ভাইয়া বলতে পারবা এইখানে তাহলে আমার ত্বরণের মানটা কত আসবে? এখানে ত্বরণের মানটা খুবই সিম্পল ভাই, কেন পারবো না বলেন? এখানে ত্বরণের মান যে এ আসবে আমার এই যে বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়ের পরিবর্তন। কি বললাম? বেগের পরিবর্তন ভাগ সময়ের পরিবর্তন। এটা কি ক্ষুদ্র সময়ের জন্য না? হ্যাঁ। তাৎক্ষণিক না এটা? হ্যাঁ। নির্দিষ্ট মুহূর্তের এটা না? আরে হ্যাঁ ভাই হ্যাঁ, তাহলে এটা তো অবশ্যই আমাদের তাৎক্ষণিক ত্বরণ। সো তাৎক্ষণিক, যখনই তাৎক্ষণিকের ইংলিশ হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস, মুহূর্তের ইংলিশ হচ্ছে ইনস্ট্যান্স, মুহূর্তের ইংলিশ হচ্ছে ইনস্ট্যান্স, আর কোনো মুহূর্তের ত্বরণ, তাৎক্ষণিক ত্বরণ, এর ইংলিশ হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ত্বরণ। তাৎক্ষণিক বেগের ইংলিশ হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, তাৎক্ষণিক ত্বরণ হবে ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সেলারেশন বা ইনস্ট্যান্টেনিয়াস ত্বরণ। এই জন্য এখানে সুন্দর মতো অনেক সময় ইনস্ট লিখে দেয়। ইনস্ট মানে অনেকে মনে করে ইনস্টাগ্রাম, এ মনে হয় ইনস্টাগ্রামে কোনো পেজ আছে না, ইনস্ট মানে ইনস্টাগ্রাম না, ইনস্টাগ্রাম ছাড়া অনেক কিছুই হয়, যেমন ইনস্ট্যান্টেনিয়াস হইতে পারে, মানে তাৎক্ষণিক হইতে পারে। তো অনেক সময় আবার ইনস্ট্যান্টেনিয়াস লেখেও না, শুধু এও লেখে, বুঝছো, শুধু এও লেখে অনেক সময়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার কিসের সূত্র? এটা হচ্ছে আমার তাৎক্ষণিক ত্বরণের সূত্র, তাৎক্ষণিক ত্বরণের সূত্র। আচ্ছা ভাই, তার মানে দেখো তো গত ক্লাসে মনে আছে কি না, আমরা দেখছিলাম v ইকুয়ালস টু ডিএস বাই ডিটি, ক্ষুদ্র সময়ে ক্ষুদ্র সরণের পরিবর্তন, এটাকে আমরা বলতাম বেগ। আমরা বলছিলাম এই কথাটার অর্থ হচ্ছে ডি ডিটি অফ এস, মানে এসকে ডিফারেন্সিয়েশন করতে হবে, এসকে ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ করতে হবে। মনে পড়ে গত ক্লাসে 3টা এক্সাম্পল দেখাইছিলাম, সেম জিনিসটাই কিন্তু এখানে কিন্তু সেম জিনিসটাই ঘটছে, এখানে কিন্তু সেম জিনিসটাই ঘটছে। তোমার 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 বেগকে তোমার বেগকে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে, বেগকে ডিফারেন্সিয়েশন করতে হবে, বেগকে ডিফারেন্সিয়েশন করলে তুমি ত্বরণ পাবা। অনেকে হয়তো বা মাথার মধ্যে আসতেছে না এখনো, যেহেতু ক্যালকুলাস তোমরা অনেকেই পড়ো নাই, যে ভাই এই আমরা যখন এগুলো হিসাব করি এখানে ডিফারেন্সিয়েশন কেমনে আসে, ওই ডিফারেন্সিয়েশনের কি সব ভুগিযোগী নিয়ম শিখাইছেন, ওগুলার সাথে এটার কি সম্পর্ক, ওগুলা কেন আসবে এই জায়গায়, ক্যালকুলাস এখানে কেন আসবে? কারণ তুমি যখন ক্যালকুলাস পড়বা তুমি দেখবা ডিফারেন্সিয়েশন করার অর্থ হচ্ছে
পরিবর্তনের হার বের করা। ম্যাথামেটিক্সে ডিফারেন্সিয়েশনের বাংলা হচ্ছে পরিবর্তনের হার বের করা। পরিবর্তনের হার বের করা। তো দেখো তো আমরা কি এটা পরিবর্তনের হারই না এগুলা? হ্যাঁ, এই জন্য তো ডিফারেন্সিয়েশন আসছে। তারপরে ইন্টিগ্রেশন বা যোগজীকরণ, এটা মানে হচ্ছে ক্ষেত্রফল বের করা। আমরা দেখবো আজকে, আমরা দেখবো ক্ষেত্রফল বের করতে হলে আমরা ইন্টিগ্রেশন করব। যেখানে ক্ষেত্রফল লাগবে সেখানে ইন্টিগ্রেশন করলে ক্ষেত্রফল আসে, আর যেখানে হার বের করতে হয়, পরিবর্তনের হার, সেখানে ডিফারেন্সিয়েশন করতে হয়। এগুলো সব কিছুই তো পরিবর্তনের হার নিয়ে আমাদের সব কাজ, সবই তো পরিবর্তনের হার। এই জন্যে এখানে ডিফারেন্সিয়েশনটা লাগে, ডিফারেন্সিয়েশনটা আসে। বিজ্ঞানের নিউটন ক্যালকুলাস আবিষ্কার করে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন। সো নিউটন পরিবর্তনের হার হ্যান্ডেল করতে পারে এমন কোনো ম্যাথামেটিক্যাল উপায় পাচ্ছিল না, তো তখনই তিনি ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন আবিষ্কার করে। এটা আবিষ্কারই হয়েছে পরিবর্তনের হার বের করার জন্য, ক্ষেত্রফল বের করার জন্য। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে বন্ধুরা, ঠিক আছে। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে ত্বরণ যেটা বা তাৎক্ষণিক ত্বরণ যেটা, সেটা আসলে কি? হ্যাঁ, এটা তো বেগের পরিবর্তনের হার। বেগের পরিবর্তনের হার, তুমি এটাকে এভাবে বলতে পারো যে সময়ের সাপেক্ষে বেগের অন্তরীকরণ। সময়ের সাপেক্ষে বেগের অন্তরীকরণ। অন্তরীকরণের বাংলায় হচ্ছে ডিফারেন্সিয়েশন। অনেকে মনে করে ভাই ক্যালকুলাস কেউ বলে, কেউ বলে অন্তরীকরণ, কেউ বলে যোগজীকরণ, কেউ বলে ইন্টিগ্রেশন, কেউ বলে ডিফারেন্সিয়েশন, আর সবই সেম, সবই একই জিনিস, সবই একই জিনিস। অন্তরীকরণ হচ্ছে ডিফারেন্সিয়েশন, আর হচ্ছে তোমার যোগজীকরণ হচ্ছে ইন্টিগ্রেশন, আর দুটাকে একসাথে বলে ক্যালকুলাস। অনেকে বলে ভাই ক্যালকুলাস চ্যাপ্টার তো খুঁজে পাচ্ছি না ম্যাথে। আপনি বললেন ক্যালকুলাস পড়তে, আমি তো ক্যালকুলাস চ্যাপ্টারই খুঁজে পাচ্ছি না। ক্যালকুলাস তো চ্যাপ্টার থাকবে না, ক্যালকুলাসের দুইটা পার্ট, অন্তরীকরণ আর ডিফারেন্সিয়েশন। আচ্ছা, ঠিক আছে, এটুকু বুঝছি। আচ্ছা, আমাকে একটা জিনিস বলবা, বেগকে ডিফারেন্সিয়েশন করলে ত্বরণ পাওয়া যায়। বেগকে ডিফারেন্সিয়েশন করলে ত্বরণ পাওয়া যায়। বেগকে ডিফারেন্সিয়েশন করলে ত্বরণ পাওয়া যায়। তাহলে ত্বরণকে কি করলে বেগ পাওয়া যাবে? হ্যাঁ, কি বললেন ভাই? আরে দেখো, 10কে 2 দিয়ে ভাগ করলে 5 পাওয়া যায়। 10কে 2 দিয়ে ভাগ করলে 5 পাওয়া যায়। তাহলে 5কে 2 দিয়ে কি করলে 10 পাওয়া যাবে? ভাই গুণ করলে। কেমনে বুঝলা? কারণ ভাই ভাগের উল্টা হচ্ছে গুণ, তো অন্তরীকরণের উল্টা হচ্ছে যোগজীকরণ। তুমি ত্বরণ পাওয়ার জন্য বেগকে অন্তরীকরণ করতেছো, তাহলে বেগ পাওয়ার জন্য ত্বরণকে যোগজীকরণ করতে হবে বা ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে তুমি ভিকে ডিফারেন্সিয়েট করলে এ পাও। তাহলে একে যদি তুমি ইন্টিগ্রেশন করো তাহলে তুমি বেগ পাবা, তাই না? এখন ইন্টিগ্রেশন কেন দেয়? এই একটা সাপের মতো একটা চিহ্ন, তারপরে ডিটি, যেহেতু আমরা সময়ের সাপেক্ষে সব হিসাব করি, প্রতি সেকেন্ডে কি হচ্ছে না হচ্ছে। সো এইটা হচ্ছে আমার ইন্টিগ্রেশন। সো একে যদি তুমি ইন্টিগ্রেশন করো তাহলে ভাই তুমি বেগ পাবা। ভুল, বেগ পাবা না, তুমি বেগের পরিবর্তন পাবা। তুমি বেগের পরিবর্তন পাবা। ইন্টিগ্রেশন আমরা একটা লিমিটের মধ্যে ইন্টিগ্রেশন করি। ভাই কি বলতেছেন ভাই, মাথার 3-4 হাত উপর দিয়ে যাইতেছে ভাই। দেখো, আমরা ইন্টিগ্রেশন করি একটা সময়ের লিমিটের মধ্যে। গত ক্লাসে দেখছো না যে এত সেকেন্ড থেকে এত সেকেন্ডের মধ্যে তার বেগ এত, তাহলে এত সেকেন্ড থেকে এত সেকেন্ডের মধ্যে তার স্মরণ কতটুকু হইল? আমরা যখন ইন্টিগ্রেশন করি আমরা একটা লিমিটের মধ্যে করি, যে t1 সময় থেকে ঘটনার শুরুর সময় থেকে ঘটনার শেষ পর্যন্ত তার ত্বরণ ছিল, তাহলে এই সময়ে তার বেগ কতটুকু পরিবর্তন হয়েছে, তাই না? তাই কি না বলো? বলো, একটু প্রসেস করো, সমস্যা নেই, একটু প্রসেস করো, সমস্যা নেই। প্রসেস করতে সময় লাগতে পারে। আমরা যখন হিসাব নিকাশ করছি, আমরা কি করছি? আমরা লিমিটের মধ্যে হিসাব নিকাশ করছি। ক্যালকুলাস যখন আমরা করছি, ক্যালকুলাস কিন্তু আমরা একটা লিমিটের মধ্যে করছি। বিশেষ করে ইন্টিগ্রেশন লিমিটের মধ্যে করছি, যে t1 থেকে t2 সময়ের মধ্যে একটা বস্তুর ত্বরণ আছে ভাই, তাহলে এই সময়ের মধ্যে তার বেগের কতটুকু পরিবর্তন হয়, বেগের কতটুকু পরিবর্তন হয়। অনেকে এটা ভুল করে, অনেকে মনে করে যে আমি একে যদি ইন্টিগ্রেশন করি আমি বেগ পাবো। বেগ তুমি পাবা না, বেগের পরিবর্তন পাবা। ইন্টিগ্রেশন করলে কখনো নর্মাল জিনিস পাওয়া যায় না, সেই জিনিসের পরিবর্তন পাওয়া যায়। আমাদের এই সব কিছুই তো বেগের পরিবর্তন নিয়ে রে ভাই। এই যে আমি ত্বরণ বের করলাম, ত্বরণ আমি কেমনে বের করছি? ত্বরণ যে আমি বের করছি আমি কেমনে বের করছি? বেগের পরিবর্তনের সাথে হিসাব করে বের করছি না?
হ্যাঁ, এই জন্য যখন তুমি ত্বরণ থেকে বেগে যেতে চাও তুমি বেগ পাবা না, তুমি বেগের পরিবর্তন পাবা, যে T1 থেকে T2 সময়ের মধ্যে বেগের কতটুকু পরিবর্তন হয়। এটা খালি মাথার মধ্যে রাখবা, বুঝছো? খালি এটা মাথার মধ্যে রাখবা যে একটা বস্তুর ধরো T1 সময় থেকে T2 সময় পর্যন্ত তুমি জানো যে তার ত্বরণ হচ্ছে a, তাহলে তুমি যদি a কে ইন্টিগ্রেশন করো তুমি T1 থেকে T2 সময়ের মধ্যে বেগের পরিবর্তনটা পাবা। তুমি কিন্তু এই বেগ পাবা না, তুমি বেগের পরিবর্তনটা পাবা। ঠিক আছে, এটা খালি মাথার মধ্যে ভালো মতো সেট করবা, মাথার মধ্যে ভালো মতো সেট করবা এটা। আচ্ছা, এটা সুন্দর করে লিখে একটু, ওকে ওকে, তাহলে এটা আমি লিখে দিচ্ছি, নোট, ইম্পর্টেন্ট নোট, ইম্পর্টেন্ট, মাথার মধ্যে এটা ভুল করা যাবে না, ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট, যে ত্বরণকে, হ্যাঁ, ত্বরণকে ইন্টিগ্রেট করলে, মানে ইন্টিগ্রেশন করলে, বাংলায় লিখি তোমার অন্তরীকরণ করলে, যোগজীকরণ করলে, যোগজীকরণ করলে, যোগজীকরণ করলে বেগের পরিবর্তন পাওয়া যায়, বেগের পরিবর্তন পাবো, মাথার মধ্যে রাখবা, বেগ পাবা না কিন্তু বেগের পরিবর্তন পাবা। আচ্ছা, তাহলে এখানে কোনটা কোনটা মনে রাখা লাগবে? অবশ্যই এইটা, এটা তো ভুলাই যাবে না, এইটা, এটা অবশ্যই মনে রাখতে হবে। এই যে তোমার এই যে এইটা অবশ্যই মনে রাখতে হবে তাৎক্ষণিক ত্বরণের ক্ষেত্রে। এই ফর্মুলা তো তোমাদের মনে থাকবেই আমি জানি, তাও লিখে দিলাম, একটু মনে রাখলে তোমারই সুবিধা। ওকে, আচ্ছা আসো এবার আসো আমরা কিছু অঙ্ক দেখি, আমরা কিছু অঙ্ক দেখি। তোমাকে বলছে কোনো গতিশীল বস্তুর গতি শুরু হওয়ার 4 সেকেন্ড পর বেগ 8 মিটার পার সেকেন্ড। ও ভাই, তাই নাকি? আশ্চর্য, 4 সেকেন্ড পর নাকি বেগ 8 মিটার পার সেকেন্ড, কি বলে, মাই গড। আচ্ছা, এবং 7 সেকেন্ড পরে তার বেগ 23 মিটার পার সেকেন্ড। আরে আশ্চর্য, তাই নাকি? জেনে কি হলো বলো তো? জেনে অনেক উপকার হইলো। তাহলে তাহলে একটা বস্তু গতিশীল আছে। আচ্ছা, তাহলে এই বস্তুটা সে গতিশীল অবস্থায় আছে, এটা হলো 4 সেকেন্ড, 4 সেকেন্ডে তার বেগ হচ্ছে 8 মিটার পার সেকেন্ড। আরে ফ্যান্টাস্টিক, কি কথা বলছে, শুনেই ভাল লাগলো, শুনে অনেক ভালো লাগলো। আচ্ছা, এই বস্তুটা কিছুক্ষণ পর, ধরো 4 সেকেন্ডে তো এইটা, তারপরে আস্তে 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 কিছুক্ষণ পর এখন হয়ে গেছে 7 সেকেন্ড। এখন সে দেখতেছে এটার বেগ চেঞ্জ হয়ে গেছে, এটার বেগ চেঞ্জ হয়ে কত হয়েছে? 23 মিটার পার সেকেন্ড। সেটা হচ্ছে 23 মিটার পার সেকেন্ড। আচ্ছা, আমাকে বলছে গড় ত্বরণ কত? ওয়াও, গড় ত্বরণ না, কে মনে করছে নাকি পারবো না, কি মনে করছে বলো তো? আমরা কি জানি বলো তো? আমরা জানি গড় ত্বরণ এ, অ্যাভারেজ লিখে দিও, স্যার দেখে খুশি হয়ে যাবে। ওর মাই গড, স্যার মনে করবে আরে গড় ত্বরণ লিখলে অ্যাভারেজ লেখা লাগে, পোলোটা জানে, এখানে মার্ক দিয়ে দিই। অঙ্ক ঠিক হলোক দেখে খুশি হয়ে যাবে, মার্ক এমনি দিয়ে দেবে। কি ছিল ফর্মুলা? বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়ের পরিবর্তন, তাই না? আচ্ছা বলো তো, বেগের পরিবর্তন কত এখানে? আগে ছিল 8, এখন হয়েছে 23, তাহলে বেগের পরিবর্তন কত এখানে? 23 মাইনাস 8, 23 থেকে 8 মাইনাস করলে কত হয়? 18 হয়, তাই না? 18, তাহলে 18 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে বেগের পরিবর্তন। সময়ের পরিবর্তন কত এখানে? আগে ছিল 4, এখন 7 সেকেন্ড, তাহলে কতটুকু পরিবর্তন হয়েছে? 7 মাইনাস 4 মানে 3 সেকেন্ড। হিসাব করছিলাম, এবার একটু বসায় দাও, তাহলে 18 ভি আর ডেলটি কত? 3, তাহলে এটা কত আসে রে? 3 6, তাই না? 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। হ্যাঁ ভাই, কি লিখলেন এটা? এটা হচ্ছে ত্বরণের একক, মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা কি তোমরা ফিল করতে পারো? আগে তো মুখস্থ করছো ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার, ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার, বাট ত্বরণের একক কেন মিটার পার সেকেন্ড স্কোয়ার? হোয়াই? ইউ হ্যাভ টু নো দ্য হোয়াই, তোমার রিজনটা জানতে হবে। কেন বললে মুখস্থ করলাম, বিশ্বাস করলাম না? দেখো দেখো দেখো, এটা তোমাকে একটু ফিল করাই, যে একটু ফিল করাই যে কেন মিটার পার সেকেন্ড স্কোয়ার, কেন একক, কেন মিটার পার সেকেন্ড স্কোয়ার। এককের ইংলিশ কি? ইউনিট না? ইউনিট কেন মিটার পার সেকেন্ড স্কোয়ার? দেখো তো, এইখানে তার বেগ ছিল সামথিং, ধরো সামথিং মিটার পার সেকেন্ড, সামথিং মিটার পার সেকেন্ড তার বেগ, এখানে তার বেগ হলো সামথিং মিটার পার সেকেন্ড। তাহলে বেগের একটা পরিবর্তন আছে, বেগের একটা পরিবর্তন আছে। আমি ধরে নিই, ধরো এটা হচ্ছে 10 ছিল এখানে, এখানে হয়ে গেছে 20 মিটার পার সেকেন্ড। সময় কত সেকেন্ড? আমি ধরে নিচ্ছি সময় হচ্ছে তোমার
10 সেকেন্ড। তাহলে বেগের পরিবর্তন কতটুকু হয়েছে? 20, আগে ছিল 10। তাহলে বেগের পরিবর্তন কত বলো তো? বেগের পরিবর্তন কত? 10 মিটার পার সেকেন্ড। সময় কতটুকু? 10 সেকেন্ড। আচ্ছা, তাহলে 1 সেকেন্ডে কতটুকু পরিবর্তন হয়? 1 সেকেন্ডে কতটুকু? 10 সেকেন্ডে 10 মিটার, মিটার পার সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে কতটুকু? 10 ভাগ 10 মানে 1 মিটার পার সেকেন্ড পরিবর্তন হয়েছে, তাই না? তাই কি না বলো? 10 সেকেন্ডে 10 মিটার পার সেকেন্ড পরিবর্তন হয়, তাহলে 1 সেকেন্ডে কতটুকু পরিবর্তন হয়? 1 মিটার পার সেকেন্ড। এইটাকেই দেখো তো আমি কি বলতেছি, 1 সেকেন্ডে 1 মিটার পার সেকেন্ড, 1 সেকেন্ডে 1 মিটার পার সেকেন্ড। আর একটু ভালো ভাষায় বললে, প্রতি সেকেন্ডে 1 মিটার পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে 1 মিটার পার সেকেন্ড। এটাকে আরেকটু সুন্দর করে বললে 1 মিটার পার সেকেন্ড পার সেকেন্ড, 1 মিটার পার সেকেন্ড পার সেকেন্ড। পার মানে কি? পার মানে হচ্ছে প্রতি। সো প্রতি 1 সেকেন্ডে 1 মিটার পার সেকেন্ড, বা 1 মিটার পার সেকেন্ড পার সেকেন্ড। 1 মিটার পার সেকেন্ড চেঞ্জ হয় পার সেকেন্ড। তাহলে এই দেখো দুইটা এস মিলে এটা হয়ে যাবে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই জন্য একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, বুঝছো? আচ্ছা, এই স্লাইডের দরকার নেই, অনেকে বলবে কি ভুগিযুগি পড়াইছে, তোমাকে ফিল করে দিছি। 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে কি? মানে 1 মিটার পার সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে 1 মিটার পার সেকেন্ড চেঞ্জ হয়। এখানে 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে 6 মিটার পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে 6 মিটার পার সেকেন্ড বেগ চেঞ্জ হয়। এটা হচ্ছে আমাদের গড় ত্বরণ। সহজ অঙ্ক, কিন্তু আমি তোমাকে মানে একটু জিনিসটা একটু ফিল করানোর জন্য বললাম, একটু অনুভব করলে জিনিসটা ভালো লাগে। কারণ ফিজিক্স এমন একটা সাবজেক্ট, বিশেষ করে এইচএসসির ক্ষেত্রে, তুমি যদি মজা না পাও এইখানে, তুমি যদি নিজেকে মনকে বুঝাইতে না পারো যে আমার ভালো লাগতেছে, আমার ফিল হচ্ছে, তাহলে তুমি আসলে সার্ভাইভ করতে পারবে না, বুঝছো? এই জন্য তোমাকে বলতেছি, কোনো বস্তুর ত্বরণ সময়ের সাথে এই সমীকরণ অনুযায়ী পরিবর্তন হয়, বুঝছো? ত্বরণের একটা সমীকরণ দেওয়া আছে। আমরা গত ক্লাসে বেগের সমীকরণ দেখছিলাম না, যে সমীকরণের টি এর মান বসাইলে তুমি বেগ পাইতা। এখানে সমীকরণের টি এর মান বসাইলে তুমি ত্বরণ পাবা। ত্বরণের সময়ের সাথে একটা সমীকরণ দেওয়া আছে, বলছে টি এর মান যখন 2 সেকেন্ড, তখন এটার বেগ কত হবে, মানে তোমাকে ভি বের করতে হবে, বুঝছো? ভি বের করতে হবে, ভি। এটা রুয়েটে আসছে 11-12 সালে, বুয়েটে আসছিল তার আগে 7-8 সালে। রুয়েটেও আসছিল, বুয়েটেও আসছিল। আচ্ছা, এবং এইখানে দেখো, ত্বরণ থেকে আমার বেগ বের করতে হবে, ত্বরণকে কি করলে বেগ পাওয়া যায়? বন্ধু? ত্বরণকে অবশ্যই ইন্টিগ্রেশন করলে বেগ পাওয়া যায়। ত্বরণকে ইন্টিগ্রেশন করলে তখন তুমি বেগের পরিবর্তন পাবা, বেগ পাবা না, বেগের পরিবর্তন পাবা। লিমিট লাগবে একটা, ধরলাম T1 সময় থেকে T2 সময় পর্যন্ত। T1 মানে ঘটনা শুরুর সময়, T2 মানে ঘটনা শেষ হওয়ার সময়। ঘটনা শুরু হয়েছে কখন? আমি ধরে নেই এই যে বস্তুটার কথা যে বলতেছে, বস্তুটা হচ্ছে এই যে বস্তু, কিউট একটা পিচ্চি একটা সুন্দর একটা বস্তু, একদম ছবি আঁকাবা, যখন ছবি সুন্দর করে আঁকাবা, কিউট করে আঁকাবা, ছবি দেখলে যেন ভালো লাগে, বিধিগিস্তে ছবি আঁকাবা না। এই বস্তুটা কিছুক্ষণ গতিশীল অবস্থায় ছিল। আচ্ছা, তো ধরে নেই এটা হচ্ছে 0 সেকেন্ড, এমন একদম যাত্রা শুরুতে, একদম হিসাব নিকাশের শুরুতে, একদম যখন থেকে হিসাব নিকাশ শুরু হয়েছে, সময় যখন থেকে শুরু হয়েছে 0 সেকেন্ডে, মানে এখনো ঘটনা শুরুই হয়নি, এখন মাত্র শুরু হলো, 0 সেকেন্ডে শুরু হলো। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, এই যে এখানে হচ্ছে 2 সেকেন্ড, 0 সেকেন্ড থেকে 2 সেকেন্ড পর্যন্ত সময় গেল। 0 সেকেন্ড মানে হচ্ছে আদি, একদম শুরু, একদম স্টার্টিং পয়েন্ট হচ্ছে 0 সেকেন্ড। আচ্ছা, যেহেতু কিছু বলে নাই, আমি ধরে নেই 0 সেকেন্ডে তার বেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। যেহেতু কোনো কিছু বলে নাই, আমি ধরে নিচ্ছি স্থির অবস্থান থেকে, স্থির বেগে সে যাত্রা শুরু করছে, স্থির অবস্থা থেকে। 2 সেকেন্ড পরে তার বেগ আমি জানি না, এই বেগটা আমরা বের করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আমার T1, এইটা হচ্ছে আমার T2, ঘটনা শুরুর সময়, ঘটনা শেষ হওয়ার সময়। এটা হচ্ছে আমার আদি বেগ, এটা হচ্ছে আমার শেষ বেগ, ঠিক আছে? এটা হচ্ছে আমার শেষ বেগ। ওকে, তাহলে আমার একটু মানগুলো বসায় দাও লিমিটের, 0 সেকেন্ড থেকে 2 সেকেন্ড পর্যন্ত। আচ্ছা, ত্বরণ কি দেওয়া আছে দেখো তো, 3t - 1, 3t - 1, একটু বসায় দাও সুন্দর করে, একটু এর জায়গায় 3t - 1, এবং dt মানে সময়ের সাপেক্ষে ইন্টিগ্রেশনটা আমার হবে, ইকুয়ালস আমি পাবো বেগের পরিবর্তন। বেগের পরিবর্তন কি?
বেগের পরিবর্তন মানে কি? মানে এখন হচ্ছে ভি, আগে ছিল ইউ, এখন ভি, আগে ছিল ইউ, এখন হচ্ছে ভি, আগে ছিল ইউ, তাহলে পরিবর্তন কত? ভি মাইনাস ইউ, ইউ কত? ইউ হচ্ছে 0। আচ্ছা, তাহলে এখানে এখন ইন্টিগ্রেশনটা আমরা করবো ভাইয়ারা। ইন্টিগ্রেশনকে ভুলে গেছো? শিখাই দিয়েছিলাম না গত ক্লাসে 3টা ইন্টিগ্রেশনের এক্সাম্পল দেখাইছিলাম না, যেগুলো করলে তুমি সব ইন্টিগ্রেশন পারো আমি বলছিলাম। দেখো এখানে 3t, টি এর পাওয়ার কত? কিছু নাই, মানে আছে 1। তাহলে ইন্টিগ্রেশন করলে কি হয়? এই যে সামনে গুণ আকারে আছে 3, এটা থাকলো সামনে, টি টু দি পাওয়ার 1, টি টু দি পাওয়ার 1কে ইন্টিগ্রেশন করলে কি হবে? পাওয়ার 1 বেড়ে যাবে, 1 থেকে হয়ে যাবে 2, এবং নতুন পাওয়ার দিয়ে ভাগ হবে। বুঝছি? মনে পড়ছে? আচ্ছা, হয়ে গেল 3t, হয়ে গেল, একটা মাইনাস আছে মাইনাস দিলাম। এবার 1, যে কোনো কিছু যদি 3 থাকে, 3কে ইন্টিগ্রেশন করলে কি হয়? 3t, 1কে ইন্টিগ্রেশন করলে কি হবে? 1t, 1t, 1t লেখার তো কোনো প্রয়োজন নেই, আমি শুধু লিখলাম t। আচ্ছা, এইটা এবার লিমিট বসানো বাকি, সব থার্ড ব্র্যাকেট দিয়ে আমি বলে দিলাম যে ভাই এখানে আমি 0 থেকে 2 পর্যন্ত লিমিট বসাবো, এখনো বসাইনি, বসাবো। ইকুয়ালস টু ভি মাইনাস 0 মানে হচ্ছে ভি। এখন লিমিটটাকে বসাইতে পারবা? বলো, লিমিটটাকে বসাইতে পারবা? এইটুকু কি করতে পারবা? পারবা, কেন পারবা না বলো? আমি শিখাইছি, পারবা না মানে কথা বললে এটা কোনো? লিমিট বসাবো, আসো লিমিট বসাবো। লিমিট কেমনে বসায়? এখানে লিমিট কীভাবে বসায়? এই যে এখানে যেখানে টি আছে তুমি সেখানে সেখানে আগে বসাবা 2, তাহলে আগে উপরের লিমিটটা, এটাকে বলে আপার লিমিট আর লোয়ার লিমিট। আপার লিমিট, উপরের লিমিট আগে বসাও। 3 টি ছিল এখানে টি স্কোয়ার, এই টি স্কোয়ারের জায়গায় তুমি 2 বসাও, তাহলে 2 স্কোয়ার, 3 ইন্টু 2 স্কোয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস টি, টি এর জায়গায় বসাবো 2, তাহলে মাইনাস 2। এটা হয়ে গেল প্রথম পার্টটা। এবার একটা কি বলছিলাম, আপার লিমিট বসানোর পর একটা মাইনাস দিতে হয়, দিয়ে লোয়ার লিমিট বসাইতে হয়। এবার লোয়ার লিমিট বসাও। এখানে তুমি দেখো এখানে 0 বসালে পুরোটাই 0, এখানেও 0 বসালে পুরোটাই 0, সো আলটিমেটলি 0 মাইনাস 0, এটা সমান সমান আমাদের ভি। কিছুই করি নেই, আমি শুধু এখানে একবার 2 বসাইছি টি এর জায়গায়, এই দেখো টি এর জায়গায় 2 বসাইছি, এখানে টি ছিল 2 বসছে, এখানে টি ছিল 2 বসছে, পরে মাইনাস দিয়ে টি এর জায়গায় 0 বসাইছি। এখন তুমি এখানে 0 বসালেও 0 হয়ে যাবে, 0 হয়ে গেছে, মাইনাস টি যদি 0 বসাও 0, এই তো। তাহলে ভি কত আসে এবার হিসাব করবা। তাহলে এখান থেকে হিসাব করবা যে ভি কত আসে। 3 ইন্টু 2 স্কোয়ার মানে 2 স্কোয়ার মানে 4, 3 4 12, 12 ভাগ 2 মানে 6, 6 মাইনাস 2 মানে হচ্ছে 4, 4 মাইনাস 0 মানে হচ্ছে 4, সো এটা আসবে 4 মিটার পার সেকেন্ড। একটু তাও তোমরা একটু হিসাব করে নিও, ক্যালকুলেটরে একটু হিসাব করে নিও। পারভেজ ভাইকে ভরসা নাই, পারভেজ ভাইয়ের ভরসা নাই। পারভেজ ভাইয়ের একটা সময় যায় প্রচুর ক্যালকুলেশন মিস্টেক হইতো, এবং এই ক্যালকুলেশন মিস্টেক নিয়ে আমি বুয়েট অ্যাডমিশনে অনেক সাফার করছি অ্যাডমিশনের টাইমে। মানে পারা জিনিস ম্যাক্সিমাম জিনিসই পারতাম আমি, আসলে একটু একটু ফাপন নিতে অসুবিধা নাই, একটু ফ্লেক্স নিতে তো অসুবিধা নেই, ম্যাক্সিমাম অঙ্কই আমি পারতাম, কিন্তু ক্যালকুলেশন মিস্টেক হইতো। 3-এর জায়গায় লেখা আসছে 4, 3 আর 3 গুণ করে কত হয় বলো? 27 হয় না? 3 আর 3 গুণ করে লেখা আসছে 81, তারপরে 3 কিউব লেখা আসছে 9। এই জিনিসগুলো অনেক হ্যাম্পার করছে আমারে। যাই হোক, এটা আস্তে আস্তে কমাই ফেলছি, তাও মাঝে মাঝে হইতে পারে, মুদ্রাগত সমস্যা থেকেই যায়। তো একটু হিসাব করে নিও, নিজে একটু হিসাব করে নিবা নিজ দায়িত্বে ক্যালকুলেশনগুলো। আচ্ছা, তাহলে এটা আমাদের অ্যান্সার কত? 4 মিটার পার সেকেন্ড। দেখছো তোমার রুয়েটের এমসিকিউ হয়ে গেল। এখন তো আর বুয়েটে এমসিকিউ হয় না, আগে হইতো এক সময়। আচ্ছা দেখো ভাই, প্রশ্ন ইংলিশে কেন? আইআইটি নাকি? এটা আইআইটি না, এটা আইইউটি, এটা বাংলাদেশের একটা ইউনিভার্সিটি, ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি, তাই না? হ্যাঁ, আইইউটি। তো আইইউটি খুব ভালো একটা ইউনিভার্সিটি, খুবই ভালো একটা ইউনিভার্সিটি। ওখানে প্রশ্ন, এটা ইন্টারন্যাশনাল, তো ইন্টারন্যাশনালি কন্ট্রোল হয় এটা, এই জন্য এখানে তোমার প্রশ্ন ইংলিশে হয়, এই জন্য ইংলিশ জানার দরকার। দেখো কি বলছে, দ্য ডিসপ্লেসমেন্ট মানে কি বলো তো? পড়ছিলা কিন্তু, মানে সরণ। একটা গতিশীল বস্তুর মুভিং পার্টিকেল, মুভিং মানে গতিশীল, মুভ করতেছে, একটা মুভিং পার্টিকেল মানে বস্তু, একটা গতিশীল বস্তুর সরণ একটা ইকুয়েশন দিয়ে প্রকাশ করা যায়। এই যে সরণের ইকুয়েশন, আমরা সরণকে এস দিয়ে প্রকাশ করি, এখানে এক্স দিয়ে প্রকাশ করছে, কোনো সমস্যা নেই। এক্স ইকুয়ালস টু 3t কিউব প্লাস 5t স্কোয়ার প্লাস 4t, সরণের ইকুয়েশন দেওয়া আছে। হোয়াট ইজ দ্য অ্যাক্সেলারেশন? ত্বরণ বের করতে বলছে, যে এটা ত্বরণ কি হবে? হোয়াট ইজ দ্য অ্যাক্সেলারেশন? যখন টি এর মান হচ্ছে 2 সেকেন্ড, যখন টি 2 সেকেন্ড, তখন এটা ত্বরণ কত? আইইউটি 18-19 সালে আসছিল।
ঠিক আছে। আচ্ছা, সরণ বলছে, সরণ দিয়ে আবার ত্বরণ বের করতে বলছে। ভাই সরণ থেকে ত্বরণ কেমনে বের করে? মনে আছে আমরা আমরা সরণকে যদি, এখানে তো এক্স দিয়ে প্রকাশ করছে তাই না, সো এক্স দিয়ে লিখি সরণ। আমরা যদি সরণকে ডিফারেন্সিয়েশন করতাম আমরা পাইতাম বেগ, মনে পড়ে? তাইলে সরণকে ডিফারেন্সিয়েশন করলে আমি পাইতাম বেগ। আবার আবার বেগকে ডিফারেন্সিয়েশন যখন করতাম তখন পাইতাম ত্বরণ। তাহলে সরণকে ডিফারেন্সিয়েশন করলে বেগ, ওইটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে ত্বরণ। তার মানে সরণকে একবার করলে বেগ পাবা, যেটা পাবো ওইটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে তুমি ত্বরণ পাবা। সো ত্বরণ আসলে এটাকে বলা হয় সময়ের দুইবার সরণের দুইবার ডিফারেন্সিয়েশন। সরণকে একবার ডিফারেন্সিয়েশন করলে বেগ, এই বেগটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে ত্বরণ। তার মানে সরণকে দুইবার ডিফারেন্সিয়েশন করলে বেগ পাওয়া যায়। সরণকে দুইবার ডিফারেন্সিয়েশন করলে বেগ পাওয়া যায়। এটাকে তুমি এভাবে দেখতে পারো। দেখো এ সমান সমান ডিভি বাই ডিটি। আবার এই যে ভি সমান সমান কত? ভি মানে কত? ভি মানে কত রে? ভি মানে আবার ডিএস বাই ডিটি। তাহলে সরণকে একবার ডিফারেন্সিয়েশন করলে বেগ পাবো, ওইটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে ত্বরণ পাবো। তো এটাকে দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে, বুঝছো? তো এই তো সরণকে যেটা দেওয়া আছে না, এটা তো এক্স দিয়ে দেওয়া আছে এস, এটাকে দুইবার ডিফারেন্সিয়েশন করলে তুমি ত্বরণ পাবা। তো দেখো তাহলে আমি যদি বেগ বের করতে চাই, একবার ডিফারেন্সিয়েশন করলে বেগ বের হবে। বেগ কত হবে? ডি এস না লিখে এক্স, যেহেতু এক্স দিয়ে প্রকাশ করছে এখানে, ডিটি ইকুয়ালস টু, দেখো ডি ডিটি কত? সরণ কত? 3t³ প্লাস 5t² প্লাস 4t। একবার ডিফারেন্সিয়েশন করো, বেগ পাবা। ডিফারেন্সিয়েশন কেমনে পড়ে? আগে এটাকে ডিফারেন্সিয়েশন করো, 3t³, তাহলে 3 যেহেতু গুণ আছে 3 সামনে চলে আসুক, t³ ডিফারেন্সিয়েশনে কি হয়? পাওয়ার কমে। ডিফারেন্সিয়েশনে পাওয়ার কমে, আগে পুরাতন পাওয়ারটা সামনে আসবে, এরপরে পাওয়ার 1 কমে যাবে। ইন্টিগ্রেশনে পাওয়ার বাড়ে, তারপরে নতুন পাওয়ার দিয়ে ভাগ হয়। ডিফারেন্সিয়েশনে পুরাতন পাওয়ার গুণ হয়, তারপরে পাওয়ার 1 কমে। প্লাস এবার 5 মতো থাক, t² পাওয়ার কত? 2, তাহলে পুরাতন পাওয়ার দিয়ে গুণ হবে, এরপরে এই পাওয়ারটা 1 কমে যাবে। প্লাস 4t, টি এর পাওয়ার কিছু নেই, মানে আছে 0, তাই না? নাকি টি এর পাওয়ার কিছু লেখা যাচ্ছে না, মানে এখানে আছে 1, তাহলে 4 ইন্টু 1 ইন্টু টি এর পাওয়ার 1 কমে যাবে 0। তো আমি এই জন্যই বলছিলাম যে 4t 5t 6t 7t এগুলা তোমার যদি ডিফারেন্সিয়েশন করো খালি সংখ্যা থাকে, শুধু একটা টি থাকলে ডিফারেন্সিয়েশন করলে ওটা নাই হয়ে যায়। 4 দেখো তো বেগ কত আসে? তাহলে 9t² প্লাস 10t প্লাস 4, এটা হচ্ছে ভি আসলো। ভিকে তুমি যদি আবার ডিফারেন্সিয়েশন করো তুমি ত্বরণ পাবা। তাহলে ত্বরণ কেমনে আসে? ভিকে আবার ডিফারেন্সিয়েশন করলে তোমার ত্বরণ আসবে। তাহলে করো, ডিফারেন্সিয়েশন করো। ভি কত আসলো? 9t² প্লাস 10t প্লাস 4। ওকে, আচ্ছা তাহলে ত্বরণ কত আসবে এখানে? তাহলে ডিফারেন্স করলে 9t², তাহলে 9 গুণ আছে 9 থাক, t², তাহলে 2 সামনে আসবে আর পাওয়ার 1 কমে যাবে। আচ্ছা, প্লাস 10t, ডিফারেন্সিয়েশন করলে 10 থাকবে, প্লাস 4, শুধু একটা ধ্রুবক আছে, শুধু একটা ধ্রুবক, কোনো গুণটুন কিছু না, শুধু একটা ধ্রুবক আছে, তার মানে এখানে কি হবে? এটা হয়ে যাবে 0। ধ্রুবকের ডিফারেন্সিয়েশন 0 হয়, মনে আছে? শুধু ধ্রুবক থাকলে। আচ্ছা, তাহলে এ কত আসতেছে? এ আসতেছে 9 গুণ 2 মানে 18t প্লাস 10। 18t প্লাস 10, এটা হচ্ছে ত্বরণের ইকুয়েশন আমরা পাইলাম। ত্বরণের ইকুয়েশন আমরা পাইলাম। আচ্ছা, এবার টি এর মানটা তুমি বসায় দাও। এবার তুমি টি এর মান বসায় দাও 2। এবার তাহলে টি সমান সমান 2 সেকেন্ড বসায় দাও। এখানে টি এর মান তুমি 2 বসাও, তাহলে 2 সেকেন্ডে ত্বরণ পাবা। তাহলে 2 সেকেন্ডে ত্বরণ কত আসে? 18 গুণন টি এর জায়গায় তুমি 2 বসাবা এখন, তাহলে 2 প্লাস 10, 18 দুগুণ 36, তাই না? 36 প্লাস 10, এটা আসবে কত? 46। একক না লিখলে গন্ডগোল, যেহেতু এমসিকিউ তুমি রাফে করবে, একক না লিখলে সমস্যা নেই, বাট খাতায় তো অবশ্যই একক লিখতে হবে। 46 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 46 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, সময় লাগে একটু, প্রথম করতে গেলে সময় লাগবে, বাট করতে 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 অভ্যাস হয়ে যাবে।
যেমন আমি যদি করি, আমার তো আর মানে এই যে মাঝখানে এই লাইনটা লেখা লাগবে না, আমি দেখে বুঝতে পারবো এটা হচ্ছে 9t স্কোয়ার হবে, এটা 10t হবে, এটা 4 হবে, এটা ডিভাইড করলে এটা তোমার 18t হবে প্লাস 10 হবে। তো মানে করতে করতে অভ্যাস হয়ে যাবে। আবার যখন ডিফারেন্সিয়েশন করবা তুমি দেখবে গেলে খুবই বাচ্চা বাচ্চা ডিফারেন্সিয়েশন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চলে যাচ্ছি আমাদের পরের গাণিতিক সমস্যায়। হ্যাঁ, ওকে ওকে, পরের গাণিতিক সমস্যা দেখো এটা কি বলছে। আচ্ছা, নির্দিষ্ট দিকে একটি বস্তুকণার সরণ x ইকুয়ালস টু 2.0 মানে 2t স্কোয়ার প্লাস 3 মিটার, x এর ইকুয়েশন দেওয়া মানে সরণের ইকুয়েশন দেওয়া। বলছে 3 সেকেন্ড ও 5 সেকেন্ডের মাঝে গড় ত্বরণ কত? কে প্রশ্ন করছে এটা? কার এত সাহস? বুয়েট প্রশ্ন করছে 1-2 সালে, তোমার তখন জন্ম হয় নাই, এই টাইমে প্রশ্ন করছে একটা। গড় ত্বরণের সূত্র কি? গড় ত্বরণের এ অ্যাভারেজের সূত্র কি? বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়ের পরিবর্তন, তাই না? বেগের পরিবর্তন সময়ের পরিবর্তন। তো তুমি একটা কাজ করো, এই 3 সেকেন্ডে বেগ বের করবা, 5 সেকেন্ডে বেগ বের করবা, বেগের পরিবর্তন পেয়ে যাবা। এখানে তোমার সময় তো বলেই দিছে, সময়ের পরিবর্তন 3 থেকে 5 মানে 2 সেকেন্ড, তোমার হিসাব হয়ে যাবে। তাহলে আগে বেগটা বের করি, তাই না? বেগটা বের করি। বেগ কীভাবে বের হয়? বেগ বের হয় ডিফারেন্সিয়েশন করলে, সরণকে ডিফারেন্সিয়েশন করলে। কাজেই ভি ইকুয়ালস টু, আগে ইকুয়েশনটা বের করো, তারপরে 3 সেকেন্ড 5 সেকেন্ডে বের করতেছি। ভি ইকুয়ালস টু ডিএস ডিটি। আচ্ছা, তাহলে এস এর জায়গায় কি বসাবা? এস এর ইকুয়েশন বসাও। এখানে তো এস না, এখানে তো এক্স। দেখো কত, আচ্ছা যেহেতু এক্স তাহলে এখানে এস না লিখি, তাই না? এখানে এস না লিখে এখানে এক্সই লিখি, এক্সই লিখলাম। আচ্ছা কত? 2.0, তা তো 2 এটা 0.0 লেখার দরকার নাই। 2t স্কোয়ার প্লাস 3, 2t স্কোয়ার প্লাস 3 ডিফারেন্ট করলে কি হবে? এটা 2 এর মতো থাকলো, টি স্কোয়ার পুরাতন পাওয়ার সামনে এবং পাওয়ার 1 কমে গেল, প্লাস 3 যেহেতু ধ্রুবক 0 আসবে, এটা 4t, তাই না? বেগ আসতেছে 4t, বেগ আসতেছে 4t, এটা হচ্ছে বেগের ইকুয়েশন। কাজে এটা হচ্ছে বেগের ইকুয়েশন। এখানে তুমি আগে একবার ইয়াটা বের করো, একবার 3 সেকেন্ডে বেগ বের করবা, যে যখন টি এর ভ্যালু হচ্ছে 3 সেকেন্ডে তখন বেগ কত হয়, এটাকে আমি v3 বললাম, মানে 3 সেকেন্ডে বেগ ইকুয়ালস টু 4, কেমনে বের করে? টি এর জায়গায় 3 বসাবা, এই তো 3, তাহলে এটা আসবে কত? 12 সেকেন্ড, সরি মিটার পার সেকেন্ড, এই কলম কই যায় রে, 12 মিটার পার সেকেন্ড, 12 মিটার পার সেকেন্ড। এ ভাই মিটার পার সেকেন্ড কেন এখানে? আরে বেগ না রে, বলো এটা বেগ, তো মিটার পার সেকেন্ড হবে না? আচ্ছা, তারপরে 5 সেকেন্ডে টি ইকুয়ালস টু 5, তাহলে ভি, এটাকে 5 বলতেছি ভাই, এটাকে 5-6 আমি v6 বলবো। এটা ভাই 5 ভালো লাগতেছে না, তোর ইচ্ছা ভাই তুই কর, আমার বোঝার সুবিধার জন্য আমি রাখছি v5 মানে 5 সেকেন্ডে বেগ। কেমনে বের করে? টি এর মান 5 বসায় দাও, এখানে টি এর মান যেটা বসাবা সেই সেকেন্ডে তো বেগ পাওয়া, তাই না? হ্যাঁ তাই তো ভাই, এভাবে তো ভেবে দেখিনি। তাহলে 4 গুণন 5, 4-5 কত হয়? কি কঠিন একটা গুণ, 4-5 গুণ করলে 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তোর মিটার পার সেকেন্ড স্কোয়ার কেন? মিটার পার সেকেন্ড, এই তো। তাহলে দেখো তো 3 সেকেন্ডে ছিল 12, 5 সেকেন্ড হয়ে গেছে 20, তাহলে বেগের পরিবর্তন কত? এখানে বেগের পরিবর্তন কত? বেগের পরিবর্তন ডেল ভি, খুবই কঠিন একটা জিনিস, কেমনে বের করে? 20 মাইনাস 12, 20 মাইনাস 12। আচ্ছা উপরে লিখলাম কেন? আই হ্যাঁ লক করি নেই, লক। আচ্ছা 20 মাইনাস 12, এটা হচ্ছে বেগের পরিবর্তন, কত হয়? 8 হয়, তাই না? হ্যাঁ ভাই দেখছেন, পারি আমি এগুলা। আর তুমি তো পারো, তো জানি তুমি তো সবই পারো। দেখো ডেল টি সময়ের পরিবর্তন 3 সেকেন্ড থেকে 5 সেকেন্ড, তাহলে 3 সেকেন্ড থেকে 5 সেকেন্ড কত রে? এটা 2 সেকেন্ড। আরে দেখছো তুমি তো পারো, তুমি তো সবই পারো, তুমি তো কালকেই বইটা ফর্ম তুলে নিয়ে আসবা, বুঝছো? আচ্ছা তাহলে এইখানে আমার গড় ত্বরণ এ অ্যাভারেজ কত হবে? ডেল ভি বাই ডেল টি, মানগুলো যদি একটু বসাই, ডেল ভি কত? 8, ডেল টি কত? 2, দেখো আসবে হচ্ছে 4, আসবে হচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তুমি যদি এইটাকে ডিফারেন্সিয়েশন করো ভিকে, তুমি দেখবা ভিকে ডিফারেন্সিয়েশন আবার যদি করো তুমি দেখবা এ আসবে 4,
এবং একটা ধ্রুবক আসবে, দেখো 4-এর সাথে কোনো টি নি হ্যান ত্যান কোনো কিছু নাই, মানে আজীবনই এর ভ্যালু 4 থাকবে, এটা সমতরণ বলে এটাকে। এটাকে ডিফারেন্সিয়েট করলে দেখবে তুমি শুধু আসবে 4, কোনো 4t না, 4t স্কোয়ারও আসবে না, 4/t, 4 ইন্টু টি টু দি পাওয়ার 5 কিছুই আসবে না, জাস্ট 4 আসবে, একটা ধ্রুবক আসবে। তার মানে এর মান একটা ধ্রুবক। এই যে অ্যাভারেজ বের করলাম না, এইটা কখনো চেঞ্জ হয় না, এর মান ধ্রুবক থাকে এটা। আচ্ছা, তুমি এটা এইভাবে না করে এভাবে করতে পারতা। এটাকে আবার ডিফারেন্সিয়েশন যদি করতা, তাহলে এটা দেখাই দিই তোমাকে, হ্যাঁ, আর একটা প্রসেস তোমাকে দেখাই দিই। ধরো তুমি এতটুকু করছো, হ্যাঁ, এটা বিকল্প, হ্যাঁ বিকল্প, অন্যভাবেও এটা করা যায়, বিকল্প। তুমি এটা বের করছো, এবার তুমি আবার ইকুয়েশন বের করবা, এর ইকুয়েশন বের করবা, তুমি এর ইকুয়েশন বের করবা যে এ সমান সমান ডি ডিটি অফ ভি, তাই না, বেগের ডিফারেন্সিয়েশন, তাহলে ডি ডিটি ভি কত 4t। এটা দেখো তুমি ডিফারেন্সিয়েশন করলে এটা আসবে শুধু 4 দেখো একটা ধ্রুবক না, তার মানে এ ইজ কনস্ট্যান্ট, এ হচ্ছে একটা কনস্ট্যান্ট রাশি, এ হচ্ছে একটা ধ্রুবক। এবং এটা যদি সমতরণ হয়, এ ধ্রুবক মানে কি, মানে সমতরণ। তোমাকে আমি বলছিলাম না যে সমতরণের ক্ষেত্রে গড় বেগ একই আসে, সমতরণ যেইটা, সমতরণে ত্বরণের মান যেইটা, গড় বেগ সেটাই আসবে বলছিলাম না আমি। হ্যাঁ, লিখবা যেহেতু এটা সমতরণ, সুতরাং এ অ্যাভারেজ ইকুয়ালস টু এ ইকুয়ালস টু 4, এবং একক লিখতে ভুল করো না, মিটার পার সেকেন্ড স্কোয়ার। বুঝছো, সেভাবে করতে পারো, বাট এভাবে করাটা ইজিয়ার, যেহেতু গড় ত্বরণ ডিরেক্ট বলেই দিছে। এখন তুমি ইকুয়েশন জানো, ফর্মুলা জানো, গড় ত্বরণের ফর্মুলা বই একটু লেখাই আছে, এইভাবে করাটা বেটার, এই যে প্রথম প্রসেসে করাটা বেটার। ওকে ওকে, ভাই কাহিল হয়ে গেছি ভাই, মাথা হ্যাং করতেছি ভাই। দেখো আরো কেবল তো শুরু করলাম ভাই, কেবল তো শুরু হলো। বলছে সমতরণের ক্ষেত্রে একমাত্রিক গতির সমীকরণ, সমতরণের ক্ষেত্রে একমাত্রিক গতির সমীকরণ, সমতরণের ক্ষেত্রে একমাত্রিক গতির সমীকরণ। একমাত্রিক মানে হচ্ছে এটা শুধুমাত্র একদিকে যাতায়াত করবে, শুধু এক্স অক্ষ বরাবর মুভ করবে, ওয়াই অক্ষ বরাবর মুভ করবে, এক্স অক্ষ বরাবর মুভ করবে, ওয়াই অক্ষ বরাবর মুভ করবে। এমন না যে এক্স অক্ষেও গেল, ওয়াই অক্ষেও গেল, এদিকেও ঘুরলো এদিকেও ঘুরলো, না, যেদিকে যাচ্ছে সেদিকেই যাবে, সে দিক চেঞ্জ করবে না। সোজাচ্ছি মানে আমি সোজাই যাব, উপরে যাচ্ছি মানে আমি উপরেই যাব। একমাত্রিক গতি, একমাত্রিক গতির ক্ষেত্রে, বুঝছো, একমাত্রিক গতি। এখন একমাত্রিক গতির ক্ষেত্রে তোমাদের আমরা ত্বরণের তো দেখছিলাম মাত্র একটা ইকুয়েশন দেখলাম না, এ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। হ্যাঁ, এটা কাজ করো তো, এইখানে টিকে নিয়ে যে গুণ করে দাও, তাহলে এটি ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই, আচ্ছা টি তো চলে গেল, ভি মাইনাস ইউ, তাই না। এখান থেকে তুমি কি বলতে পারবা, ইউকে ওরা পার করে দাও, ইউ প্লাস এটি ইকুয়ালস টু ভি। একটু সাজায় লিখলে জিনিসটা এমন হবে দেখতে, সাজায় লিখলে এমন হবে যে বেগ, শেষ বেগ ইকুয়ালস টু ইউ প্লাস এটি। হ্যাঁ ভাই, নতুন কি ভাই, 9-9 দেখছো, আরেকবার রিভিশন করাই দিচ্ছি, অনেকে তো পড়োই নেই, আমি তো জানি, অনেকে তো ফ্রি ফায়ার পাবজি খেলে উড়াই দিচ্ছো সব কিছু, পড়াশোনা তো করোই নেই, ওয়ান শট করে প্লাস পাওয়া যাবা তোমরা অনেকে, বাট অনেকের তো হয়তো বেশি নাও থাকতে পারে, এই জন্য করাই দিলাম, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। আচ্ছা, আরেকটা তোমরা জিনিস জানো, আচ্ছা এখান থেকে একটা জিনিস বের করে নিয়ে আসি আগে, দেখো তো, এ সমান সমান যদি ভি মাইনাস ইউ বাই টি হয়, তাহলে কি তুমি টি সমান সমান ভি মাইনাস ইউ বাই এ বলতে পারো? জায়গা এক্সচেঞ্জ কি করা যায়? হ্যাঁ ভাই করা যায়। এটাকে নিয়ে আসলা, এটাকে ওখানে নিয়ে গেলা, তাহলে টি সমান সমান ভি মাইনাস ইউ বাই এ। এটা একটু মনে রাখো, এটা কাজে আসবে, একটু পরে কাজে আসবে এটা। আচ্ছা, আবার তোমরা একটা ইকুয়েশন দেখছিলা ছোটবেলায়, মানে যখন 9-10 ছিল আর কি, একটা ইকুয়েশন দেখছিলা যে এস সরণ ইকুয়ালস টু ইউ প্লাস ভি প্লাস ইউ লিখি, ভি প্লাস ইউ ডিভাইডেড বাই 2 ইন্টু টি, মানে সরণ সমান সমান বেগ গুণন সময়। ভাই এটা বেগ কেমনে, এটা হচ্ছে গড় বেগ, দেখো তো গড়, ভি প্লাস ইউ যোগ করে 2 দিয়ে ভাগ করছি, তাহলে গড় বের করছি না, এটা বেগের গড় বেগ। হ্যাঁ পড়ছো না এটা, যে সরণ সমান সমান গড় বেগ গুণন সময়, দেখছো না কত ক্লাসে, গড় বেগ গুণন সময়। হ্যাঁ এটা তো দেখো নেই, দেখছো তো, গড় বেগ সমান সমান সরণ ভাগ সময়,
তাহলে সরণ সমান সমান গড়বেগ গুণন সময়। গড়বেগ কেন বের করে? ভি আর ইউ এর গড় বের করছি আমি। আচ্ছা, গড়বেগ গুণন সময়, এটা তো দেখছো। আচ্ছা, এটা 9 10ও তোমরা করছো। এই ফর্মুলা দিয়ে যে কত সৃজনশীল তোমরা সলভ করছো তোমরাই ভালো জানো এটা। এখান থেকে আমরা কি সাজায় লিখতে পারি এমনি, যে এইটাকে যদি আমরা এমনি লিখি, হ্যাঁ দেখো, এস ইকুয়ালস টু ভি ইউ ডিভাইডেড বাই 2। আচ্ছা আচ্ছা, সরি, ভি এর জায়গায় তুমি এই যে এটা বসাও, এই যে এই ভি এর যে ইউ প্লাস এটা ভি এর জায়গায় বসাও, ইউ প্লাস এটা ভি এর জায়গায় বসাও। তাহলে ইউ প্লাস এ টি প্লাস ইউ ডিভাইডেড বাই 2, পুরোটাকে সময়ের সাথে গুণ। হ্যাঁ ভাই, তারপর কি করব? তারপর তুমি এখানে দেখো, এই যে ইউ আর ইউ, তাহলে 2u প্লাস এ টি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। আচ্ছা ভাই, ঠিক আছে, তারপরে কি করব? তারপরে দেখো, তারপরে 2 দিয়ে ভাগ করে দাও সবগুলাকে, তাহলে এখানে থাকবে ইউ, 2 আর 2 কাটা, এটিকে ভাগ করলে এ টি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। হ্যাঁ ভাই, তারপরে কি করব? তারপরে দেখো তুমি টি দিয়ে এবার গুণ করে দাও, তাহলে এখানে থাকলো ইউ টি, আর এখানে একটা এটি গুণন টি, তাহলে এ টি স্কোয়ার ডিভাইডেড বাই 2। এটি স্কোয়ার বাই 2কে এভাবে না লিখে আমি এভাবে লিখতে পারি যে হাফ এটি স্কোয়ার, নিচে 2 দিয়ে ভাগ না লিখে এভাবে ভাগ করতে পারি আমি, বুঝছো? আচ্ছা, তাহলে এইটা কি হয়ে গেল? এইটা হয়ে গেল আমার আরেকটা সূত্র। এটা দিয়েও তোমরা অনেক অঙ্ক করছো, অনেক পপুলার একটা সূত্র এটা, তাই কিনা বলো তো? তাই কিনা? হ্যাঁ ভাইয়া তাই। তাহলে এইটা একটা খুব পপুলার সূত্র, এইটা একটা পপুলার সূত্র, এইটা আরেকটা পপুলার সূত্র। এটা তো আছেই, এটা তো ভুলে যাওয়াই যাবে না, এটা তো মাদার। তারপরে দেখো, আবার আমরা আরেকটা জিনিস করি, আবার এখান থেকে আবার আরেকটা এক জায়গায় যাই। দেখো তো, এস সমান সমান, এবার ভি প্লাস ইউ থাক, ডিভাইড বাই 2 থাক, এবারে যে টি আছে না, এই দেখো টি সমান সমান ভি মাইনাস ইউ বাই এ না, টি সমান সমান ভি মাইনাস ইউ বাই এ, বসায় দাও ভি মাইনাস ইউ বাই এ, উপরে উপরে গুণ করো, তাহলে ভি প্লাস ইউ ভি মাইনাস ইউ, নিচে নিচে গুণ করো 2 আর এ, তাহলে সমান সমান এস। তাহলে এস সমান সমান, এ দেখো এ প্লাস বি, এ মাইনাস বি এর সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কি হয় ভাই? জানি না এগুলো পড়ি, আরে প্রশ্ন এগুলো। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কি হয়? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2a। তাহলে 2a ইন্টু এস কত হবে? এই দেখ, গুণ করে দেয় এখানে, 2a ইন্টু এস, তাহলে 2as ইকুয়ালস টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এবার একটু ইউ স্কোয়ার করবে, পার করে দাও, তাহলে 2as মাইনাস ইউ স্কোয়ার চলে এসে হয়ে যাবে প্লাস ইউ স্কোয়ার ইকুয়ালস টু ভি স্কোয়ার। এটাকেই সাজায় লিখলে সুন্দর মতো হবে এইটা, যে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। ও মাই গড, সেই আরেকটা সূত্র চলে আসলো। ঠিক আছে, বুঝছো? পারবা? প্রমাণগুলো একটু দেখে রেখো, প্রমাণগুলো অনেক সময় খ নাম্বারে ট নাম্বারে করতেও বলতে পারে, মানে সৃজনশীলের খ নাম্বারে, তখন আসলে করা লাগতে পারে। এই জন্যই দেখায় দেওয়া, আমার আসলে কোনো এখানে মানে নিজস্ব ব্যবসায়িক কোনো উদ্দেশ্য আমার এখানে নাই, তোমাদের জন্যই করা, বুঝছো? আসো আমরা এবার তাহলে কিছু করি, অঙ্ক করি। বলছে চুল মনে কাটা লাগবে, চুল জংলি হয়ে গেছে বেশি। অনেকের চুল থাকে না, আমার এত সুন্দর চুল কাটতে মন চায় না। যা, একটি বস্তু স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে প্রথম সেকেন্ডে 5 মিটার। একটা বস্তু দেখো স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে প্রথম সেকেন্ডে 5 মিটার দূরত্ব অতিক্রম করলো, প্রথম সেকেন্ডে 5 মিটার দূরত্ব অতিক্রম করলো। বলছে পরবর্তী 5 মিটার অতিক্রম করতে কত সেকেন্ড লাগবে? এখন অনেকে যারা একটু বেশি মানে ওভার এক্সাইটেড, ওরা প্রশ্ন দেখবে, দেখে বলবে আরে ভাই 1 সেকেন্ডে 5 মিটার গেছে, তাহলে তারপরেও 5 মিটার যদি 1 সেকেন্ড সময় লাগবে। অ্যান্সার তাহলে 1 সেকেন্ড মনে হয় ভাই শেষ, এই তো অ্যান্সার, বুয়েট কনফার্ম আমার। সিএসসি নাকি ট্রিপলি, কোনটা ভালো হবে কোন এখন আমার, তাই না? আরে আরে ভাই দেখো, প্রত্যেকটা প্রশ্নের কিছু পয়েন্ট থাকে, গুরুত্বপূর্ণ পয়েন্ট থাকে, যেগুলো বোঝা লাগবে তোমার। মানুষের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট জায়গা কোনটা? মানুষের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ কোনটা বলো? সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা কোনটা বলো? আমি জানি তুমি কি চিন্তা করতেছো, বাট আমি বলছি মাথার কথা, ব্রেনের কথা। সো এরকম এই প্রশ্নের সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইনটা হচ্ছে এই যে স্থির অবস্থা। শুরুতে সে স্থির অবস্থায় ছিল,
শুরুতে সে স্থির অবস্থায় ছিল, চুপচাপ ছিল, তারপর সে গতিশীল হয়েছে। তার মানে কি, তার বেগ চেঞ্জ হয়ে গেছে না? স্থির বেগ নাই, হঠাৎ করে সে গতিশীল হয়ে গেল, তাহলে বেগ পাইলো একটা, তাহলে বেগের চেঞ্জ হইলো, মানে এখানে কি আছে? ত্বরণ আছে। বেগের পরিবর্তন হচ্ছে, তাহলে এখানে ত্বরণ আছে। সো ত্বরণ যদি থাকে মানে বেগ বাড়তেছে, স্থির ছিল বেগ বেড়ে গতিশীল হয়ে গেল, তাহলে প্রথম সেকেন্ডের পরে বেগ আরও বাড়বে। বেগ যদি আরও বেড়ে যায় তাহলে কি পরের 5 মিনিট যেতে 1 সেকেন্ড লাগবে? আরও কম সময় লাগবে। সো এই জন্যে এটা আমরা বের করবো যে 1 সেকেন্ডের কম আসে কিনা দেখবো আমরা। আসো তাহলে 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 এখানে আমার অজানা কি? আদি বেগ এখানে হচ্ছে 0, আদি বেগ হচ্ছে 0, তাই তো? তো দেখো এই জিনিসটা আমরা এভাবে চিন্তা করি, যে এই যে বস্তুটা সে প্রথমে ছিল 0 মিটার পার সেকেন্ড, তার স্থির অবস্থায় ছিল সে। এটা হচ্ছে t = 0 সেকেন্ড, t = 0 সেকেন্ড, হ্যাঁ, t = 0 সেকেন্ড। এরপরে সে একটু গতিশীল হইল, 1 সেকেন্ড গতিশীল হইল, 1 সেকেন্ড গতিশীল হয়ে 1 সেকেন্ড গতিশীল হইল, এখানে হচ্ছে t হচ্ছে 1, এখানে হচ্ছে t 1, এবং সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে? 5 মিটার, 5 মিটার। এরপরে সে আরও 5 মিটার দূরত্ব অতিক্রম করবে, এরপরে সে আরও 5 মিটার দূরত্ব অতিক্রম করবে। এইখানে তার কতটুকু সময় লাগবে, এটা হচ্ছে প্রশ্ন, তাই তো? এটা হচ্ছে তার প্রশ্ন। এখানে সে আরও 5 মিটার দূরত্ব অতিক্রম করবে, বাট এইখানে টি এর মানটা কত, এটা বের করতে পারলে তো বের করতে পারবো যে এখানে যাতে কতটুকু সময় লাগছে, এই টি এর মানটা বের করা লাগবে জাস্ট আমার, তাই তো? আচ্ছা, তো এই পুরো সময় জুড়ে আমি ধরে নিচ্ছি তার একটা ত্বরণ থাকতেছে, পুরো সময় জুড়ে তার মধ্যে একটা ত্বরণ থাকতেছে, এ ত্বরণ থাকতেছে তার মধ্যে। এই পুরো যাত্রা জুড়ে তার মধ্যে একটা ত্বরণ আছে, এ ত্বরণ। আচ্ছা, তাহলে আদি বেগ দেখো তো কত? এখানে আদি বেগ হচ্ছে 0। আচ্ছা, তুমি সরণ জানো, তোমাকে সময় বের করতে হবে, তাই না? আচ্ছা, আমরা কি জানতাম? দেখো তো এই সরণ আছে, এখানে দেখো তো সরণটা আছে, সরণ আছে। আচ্ছা, ত্বরণ জানি না আমি, তাই না? ত্বরণ তো আমি জানি না। প্রথম সেকেন্ডে 5 মিটার। আচ্ছা ঠিক আছে, দেখো প্রথম সেকেন্ডে 5 মিটার, তাহলে এখান থেকে আমরা ত্বরণটা বের করে ফেলি, প্রথম সেকেন্ডে যে 5 মিটার যায় আমরা ত্বরণটা বের করে ফেলি। প্রথম সেকেন্ডের ক্ষেত্রে তার সরণ কতটুকু হয়েছে? প্রথম সেকেন্ডে 5 মিটার। আচ্ছা, সময় কতটুকু লাগছে? 1 সেকেন্ড, তাই না? 0 থেকে 1 মানে 1 সেকেন্ড। আচ্ছা, আদিবেগ কত? আদিবেগ হচ্ছে আমার 0, আমাদের 0। তাহলে আমরা কি জানি যে s = ut + ½ a t স্কয়ার? হ্যাঁ, s = কত? 5। আদিবেগ হচ্ছে 0, তাহলে এই পুরো জিনিসটা 0 হয়ে যায়, 0 × ½ × a × t এর মান হচ্ছে 1 স্কয়ার। তাহলে 5 = ½ a × 1, তাহলে a কত আসবে? a আসবে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এর মান হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখানে যে ত্বরণ থাকবে এখানেও একই ত্বরণই থাকবে। আমি ধরে নিচ্ছি ত্বরণ চেঞ্জ হচ্ছে না, কিছু যেহেতু বলে দেয়নি, ধরে নিচ্ছি ত্বরণ চেঞ্জ হচ্ছে না, ত্বরণ সমত্বরণেই আছে, এবং এই যে আমরা ফর্মুলাগুলো বের করছি এগুলো কিন্তু সমত্বরণেরই, এগুলো কিন্তু সমত্বরণের। খেয়াল করে দেখো এখানে খেয়াল করছিলে কিনা, এটা কিন্তু সমত্বরণের, মানে এর মান নির্দিষ্ট, এর মান চেঞ্জ হবে না। তো যেহেতু কিছু বলে নেই, আমি ধরে নিচ্ছি ত্বরণটা স্থির অবস্থায়, মানে ত্বরণটা নির্দিষ্ট আছে, আমরা সেই হিসেবে অঙ্কটা করতেছি। এবার আসো পরবর্তী, এটা হলো প্রথম 1 সেকেন্ড, পরবর্তী 5 মিটার, তাহলে শুরু হয়েছে 0 মিটার পার সেকেন্ড বেগে, শেষ হয়েছে এই জায়গায় এসে, তাই না? আচ্ছা, তাহলে এখানে পরবর্তী 5 মিটার, এখানে আদি বেগ না, পরবর্তী 5 মিটার না, শুরু থেকে একদম শুরু থেকে এই জায়গা পর্যন্ত, শুরু থেকে টোটাল 10 মিটার, তাই না? 5 এবং 5 টোটাল 10, এই টোটালটা হিসাব করি, টোটাল সময়টা বের করি, তাহলে তো হয়ে গেল আমার শুরু থেকে 10 মিটার, তাহলে আদি বেগ হচ্ছে 0 একদম শুরুতে,
ত্বরণ আমরা মাত্র বের করলাম 10, সরণ শুরু থেকে এই পর্যন্ত 5 আর 5 10, তাহলে সময় কত হবে? s ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এস কত? 10, আদিবেগ তো 0, তাহলে পুরো পার্টটা 0, প্লাস হাফ ইন্টু এর মান হচ্ছে 10 ইন্টু টি স্কোয়ার। তাহলে এটা তো 0, এটা হিসাব করলে আসবে 10 ইকুয়ালস টু হাফ গুণন 10 মানে 5, 10/5, 10/5 ইকুয়ালস টু টি স্কোয়ার আসবে। সো এখান থেকে টি এর মান কত আসে? 10/5 মানে হচ্ছে 2, টি আসবে √2, √2 কত আসে? 0.7 সামথিং মনে হয়, একটু ক্যালকুলেটরে বসে দেখো তো √2 কত আসে। তাহলে টি হবে √2 সেকেন্ড, টি হবে √2 সেকেন্ড, এটা রুট বসায় দেখো 0.7 এর মতো আসে, 0.707 খুব সম্ভবত। এটা হলো আমাদের অ্যান্সার। ভুল, পাগল, এক্ষুনি একটা ভুল করছিলাম, এক্ষুনি না, মানে অনেকে বলবে যে আমি তোমাদের টেস্ট করার জন্য বলছিলাম, আমি নিজে একটা ভুল করতে লাগছিলাম। এটা তো হচ্ছে তোমার এই শুরু থেকে এই সময় পর্যন্ত, শুরু থেকে এই সময় পর্যন্ত প্রয়োজনীয় সময় হচ্ছে √2, √2 কত আসে এমনিতে? দাঁড়া তো, ঠিক আছে নাকি হিসাব দেখি। ও সরি 1.4, আমি 0.7 কত পাইছিলাম। ও 0.5 এর রুট হচ্ছে 0.7, আচ্ছা √2, তাহলে টি এর মান কত আসতেছে? টি এর মান আসতেছে √2 মানে হচ্ছে 1.414 সেকেন্ড। এটা হচ্ছে শুরু থেকে এই পর্যন্ত, 0 থেকে 10 মিটার যাইতে তার সময় লাগে 1.414, তাহলে এইখানে লাগছে তার 1 সেকেন্ড, তাহলে বাকি এইখানে কতটুকু সময় লাগছে? এখান থেকে 1 সেকেন্ড মাইনাস করো, তাহলে পরবর্তী 5 মিটার যাইতে দরকারি সময়, পরবর্তী 5 মিটার যেতে দরকারি সময় টি সমান সমান, এটাকে টি ধরো প্রাইম বললাম, টোটাল সময় লাগছে 1.414, প্রথম 5 মিটার যাইতে লাগছে 1 সেকেন্ড, তাহলে পরের 5 মিটার যাইতে সময় লাগছে 0.414 সেকেন্ড। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন একটা ভুল করে লিখতাম, পরে কমেন্টের সময় আমাকে গালি দিত, আপনি তো ভুল অঙ্ক করার। আচ্ছা এইগুলো তো বুঝতে হবে, এগুলো তো বুঝতে হবে জিনিসগুলো, এটা কনসেপচুয়াল ইরর না, এগুলো হচ্ছে নর্মাল হিসাব নিকাশের ইরর। আচ্ছা এই অঙ্কটা দেখো তো, এখানে বলতেছে একটা বস্তু প্রথম 10 সেকেন্ডে 45 সেন্টিমিটার পার সেকেন্ড গড়বেগে যায় এবং পরবর্তী 4 সেকেন্ডে 320 সেন্টিমিটার যায়। বস্তুটি সমত্বরণে চললে তার আদিবেগ ও ত্বরণ নির্ণয় করো। আদিবেগও বের করতে হবে এবং ত্বরণও বের করতে হবে। এই প্রশ্নে কিছু মানে ঝামেলা আছে, ঝামেলাটা কি খুবই সামান্য ঝামেলা, এমন না খুব বড় ঝামেলা, যেগুলো সেন্টিমিটারে আছে। এখন একটা তোমার ইনটুইশন করে ফেলতে হবে যে তোমার যখনই এসআই একক ছাড়া অন্যান্য একক আছে, দেখবা যে এটা এসআই একক নিয়ে যে সলভ করা যায় কিনা, ঠিক আছে, কারণ আমরা এসআই এককে বেশি কমফোর্টেবল। তো অনেক প্রশ্নও আছে যেগুলো আমরা দেখবো যেটা এসআই একক নিলে কঠিন হয়ে যায়, বাট এই ধরনের টিপিক্যাল অঙ্কগুলো যেখানে দেখতেছি যে সেকেন্ড টেকেন্ড হ্যান ত্যান গতির বেসিক অঙ্ক, এগুলো সেন্টিমিটার টেন্টিমিটারে অনেক সময় গ্যাঞ্জাম পাকায় ফেলার সম্ভাবনা আছে। সেন্টিমিটার দিয়ে করা যাবে না এমন না, করা যাবে, কিন্তু ভুল হওয়ার একটু ন্যূনতম সম্ভাবনা থাকলেও আমরা সেই প্রসেসে যাব না। একটু যদি কঠিনও হয় কিন্তু নির্ভুলভাবে করার সম্ভাবনা বেশি থাকবে, তাহলে আমরা ওই প্রসেসটাই যাব। আচ্ছা, তো প্রথম 10 সেকেন্ডে 45 সেন্টিমিটার পার সেকেন্ড গড়বেগে যায়। যখনই তুমি এই যে গড়বেগ শব্দটা দেখবা, গড়বেগ দেওয়া আছে, সময় দেওয়া আছে, তোমার তো হাতটা ইসপিস করা উচিত যে গড়বেগ দিছে, সময় দিছে, গুণ করে দিলে আমি স্মরণটা পাই যাবো, তাই না? কারণ স্মরণ সমান সমান গড়বেগ গুণন সময়। কি বললাম? স্মরণ সমান সমান গড়বেগ গুণন সময়, গড়বেগ সময় দেওয়া আছে, তোমার তো দেখেই মনটা মানে ব্যাকুলিত হয়ে যাওয়া উচিত যেটা আমি গুণ করে দিই। তো আমরা ওইটাই করব। আচ্ছা, এবং পরবর্তী 4 সেকেন্ডে 320 সেন্টিমিটার যায়। আচ্ছা, যেরকম কথা বলেছিলাম যে 45 সেন্টিমিটার পার সেকেন্ড মানে প্রতি সেকেন্ডে 45 সেন্টিমিটার, প্রতি সেকেন্ডে 45 সেন্টিমিটার যাওয়া মানে প্রতি সেকেন্ডে কত মিটার যাওয়া? 45 সেন্টিমিটার, এটাকে 100 দিয়ে ভাগ করলে মিটার পেয়ে যাচ্ছি না? তাহলে 100 দিয়ে ভাগ করলে কত মিটার হয়? এটা 0.45, তাহলে প্রতি সেকেন্ডে 0.45 মিটার যাচ্ছে এইটা। সো এত মিটার পার সেকেন্ড, ইউনিট কনভার্সন কিন্তু অনেক সহজ। এরপর পরবর্তী 4 সেকেন্ডে 320 মিটার যায়। আচ্ছা,
সরি 320 সেন্টিমিটার যায়, এটাকে 100 দিয়ে ভাগ করলে এটা হবে আমাদের 3.2 মিটার। আচ্ছা আচ্ছা, বস্তুটা সমতরণে চলতেছে, খুব সুন্দর। প্রথমে গড়বেগ এত এবং পরবর্তী 4 সেকেন্ডে এত মিটার যায়। আচ্ছা, ফ্যান্টাস্টিক। তাহলে প্রথম 10 সেকেন্ডে, প্রথম 10 সেকেন্ড, হ্যাঁ প্রথম 10 সেকেন্ডে তুমি একটু বের করে ফেলো তো স্মরণটা কতটুকু হয়। প্রথম 10 সেকেন্ডে স্মরণ, এটা আমি S10 বললাম, মানে 10 সেকেন্ড পর্যন্ত স্মরণ, প্রথম 10 সেকেন্ডে কতটুকু তার স্মরণ হয়। গড়বেগ 0.45 গুণন গুণন বা আমি ফর্মুলাটাই লিখি, ভি অ্যাভারেজ গড়বেগ গুণন সময়। আচ্ছা, তাহলে গড়বেগ কত, 0.45 ইন্টু সময় কত, সময় হচ্ছে 10 সেকেন্ড। ওরে বাবা কি সুন্দর একটা অঙ্ক। তাহলে 4.5 মিটার, এটা কি প্রথম 10 সেকেন্ডে সে কতটুকু যায়, প্রথম 10 সেকেন্ডে সে 4.5 মিটার যাচ্ছে। গেল, তো অসুবিধা কি, কোনো অসুবিধা তো নাই, আমি অঙ্ক করতেছি এখানে। এরপর পরবর্তী 14 সেকেন্ড, পরবর্তী 4 সেকেন্ড, তাহলে বস্তুটা ধরো এই যে এখানে, হ্যাঁ এখান থেকে সে যাত্রা শুরু করছে, ট্যাং 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 ট্যাং, এখানে আসছে, এখানে আসতে তার সময় লাগছে 10 সেকেন্ড। সো এখানে হচ্ছে 0 সেকেন্ড, এখানে আসছে 10 সেকেন্ডে, এবং পরবর্তীতে আরও 4 সেকেন্ড। তাহলে 10-এর সাথে আরও 4 সেকেন্ড যোগ করলে কত সেকেন্ড হয়, টোটাল 14 সেকেন্ড। 14 সেকেন্ডে সে আসছে এইখানে, বুঝছো। আমরা হিসাব করলাম যে এই যে ডিস্টেন্সটা, আমরা হিসাব করলাম, এটা কত হিসাব করলাম, 4.5 মিটার, 4.5 মিটার। পরবর্তী 4 সেকেন্ডে মানে 10 থেকে 14 পর্যন্ত সে আরও 320 সেন্টিমিটার মানে 3.2 মিটার যায়। তাহলে পরবর্তীতে সে আরও যাচ্ছে 3.2 মিটার, 3.2 মিটার। আচ্ছা, এই হলো আমাদের দৃশ্যকল্প, রাইট। আমাকে আদিবেগ বের করতে হবে ইউ এবং ত্বরণ বের করতে হবে এ। আদিবেগ মানে হচ্ছে এই জায়গায় তার একটা বেগ ছিল, এই বেগটাকে আমরা বলতেছি ইউ বেগ, সে ইউ বেগে যাত্রা শুরু করছে। এইখানে পুরো জার্নি জুড়ে তার একটা এ ত্বরণ ছিল, এই এ ত্বরণটা আমরা বের করব। আচ্ছা, ওকে ঠিক আছে। তাহলে এবার আসো, এবার প্রথম 14 সেকেন্ড হিসাব করি তো। প্রথম বাদে ওটা পরে করি। দেখো প্রথম 10 সেকেন্ডেই দেখো তার আদিবেগ ইউ অজানা, ত্বরণ এ অজানা, স্মরণটা আমি জানি 4.5 মিটার, আচ্ছা, তাহলে আদিবেগ মানে ইউ আছে, এ আছে আর স্মরণ আছে, ইউ আছে, এ আছে আর হচ্ছে এস আছে। এরকম কোন ফর্মুলা তোমার পরিচিত বলো তো? ইউ, এস, এ এগুলা পরিচিত কোন ফর্মুলাটা তোমার চেনা, মানে তোমার জানা? সময়ও দেওয়া আছে, দেখো সেকেন্ডও দেওয়া আছে, টাইমও দেওয়া আছে। তাহলে আমার মনে হয় আমার কাছে এই ফর্মুলাটা খাপে খাপে মিলে যাইতেছে। এই যে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাই না? সময় আছে, ত্বরণ আমার বের করতে হবে, ইউ আমার বের করতে হবে, তারপরে স্মরণ দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি যে S10 মানে 10 সেকেন্ডে তার স্মরণ ইকুয়ালস টু আদিবেগ ইন্টু 10 সেকেন্ড মানে ইউটি প্লাস হাফ গুণন এ গুণন টি স্কোয়ার, টি মানে কি 10 সেকেন্ড, তাই না? 10 স্কোয়ার। তাহলে স্মরণ কতটুকু, 4.5 ইকুয়ালস টু 10 ইউ প্লাস, এটা 100 আর এটা হয় 50, তাহলে 50 এ, 10 ইউ প্লাস 50 এ, 10 ইউ প্লাস 50 এ, ঠিক আছে কি? হ্যাঁ ঠিক আছে, 10 ইউ প্লাস 50 এ। এইটা আমার একটা ইকুয়েশন, এবার প্রথম 14 সেকেন্ড তোমার কিন্তু এই শুরু থেকে একবার এইখান পর্যন্ত প্রথম 10 সেকেন্ড আমি একটা কন্ডিশন বসাইলাম, এবার এখান থেকে এইখান পর্যন্ত মানে 14 সেকেন্ড পর্যন্ত একটা কন্ডিশন বসাবো। আচ্ছা, কারণ আদিবেগটা তো আছে এই শুরুর কন্ডিশনে, শুরুতে আদিবেগ আছে, এই জন্যে তোমার সবসময় এইখান থেকে সব কিছু হিসাব করতে হবে, এইখান থেকেই সব চিন্তা করবা যে এখান থেকে এই 10 সেকেন্ডে একটা ইকুয়েশন বের করব, এখান থেকে 14 সেকেন্ডে একটা ইকুয়েশন বের করব। কেন এখান থেকে বের করব? কারণ ইউ বের করতে হবে না, ইউ তো শুধুমাত্র এইখানকার বেগ। সো এই জন্য আমার এই পজিশনটা কমন, এখান থেকে একবার এখানে, এখান থেকে একবার এখানে। তুমি চিন্তা করতে পারো ভাই এখান থেকে এখানে আমি একটা মানে কন্ডিশন বের করবো, এটা বের করতে লাভ নাই, তোমার এখান থেকে বের করতে হবে, কারণ এই যে ইউ তোমার বের করতে হবে যে, এই জন্যে। আচ্ছা, তাহলে এবার প্রথম 14 সেকেন্ড, প্রথম 10 সেকেন্ড তো করলাম, এবার প্রথম 14 সেকেন্ড মানে এখান থেকে এখান পর্যন্ত তার আদিবেগ ইউ, ত্বরণ এ, তার মোট স্মরণ কত, 14 সেকেন্ডে মোট স্মরণ কত, 4.5 প্লাস 3.2 মানে 7.7,
7.7 মিটার। এটা হচ্ছে তার মোট সরণ। আচ্ছা, তাহলে তাহলে এখানেও আমি তাহলে 14 সেকেন্ডের সরণ ইকুয়ালস টু আদিবেগ গুণন সময় 14 সেকেন্ড প্লাস হাফ গুণন ত্বরণ গুণন সময় স্কোয়ার, মানে 14 হোল স্কোয়ার। ঠিক আছে না? ওকে, তাহলে S14 কত? 7.7 মিটার ইকুয়ালস টু ইউ কত আমি জানি না রে ভাই, তাহলে 14 প্লাস এটা হবে 14 স্কোয়ার মানে 196 মোস্ট প্রবাবলি। 14 স্কোয়ার 196, হ্যাঁ 196, সামনে আবার একটা হাফ আছে, হাফ করে ফেললে হয়ে যাবে 98, তাহলে 98A। এটা হচ্ছে আমার 2 নাম্বার ইকুয়েশন, এটা হচ্ছে আমার 2 নাম্বার ইকুয়েশন। এই দুইটা ইকুয়েশন সলভ করতে হবে। 1 নাম্বার ইকুয়েশন দেখো দুটো অজানা রাশি ইউএ, 2 নাম্বার ইকুয়েশন দুটো অজানা রাশি ইউএ। দুটো ইকুয়েশন দুটো অজানা রাশি খুব সহজেই সলভ করে ফেলতে পারবে। দুটো ইকুয়েশন দুটো অজানা রাশি খুব সহজেই সলভ করে ফেলতে পারবে। ক্যালকুলেটরেও সলভ করা যায়, অথবা তোমরা ওই যে 9, 10-এ যেগুলো পড়াশোনা করছো যে দুটো ইকুয়েশন সলভ করার ক্ষেত্রে যে একটা কাজ করতে পারবা যে এটাকে 14 দিয়ে গুণ করবা, এটাকে 10 দিয়ে গুণ করবা, তাহলে এখানে 140 ইউ হবে, এখানে 140 ইউ হবে, এটা থেকে এটা মাইনাস করবা, তাহলে ইউ কেটে যাবে, শুধু এ থাকবে। করে দেবো। ক্যালকুলেটরেও করা যায়, ক্যালকুলেটরে চুটকি বাজায় করা যায়, যেহেতু আসি ক্যালকুলেটরে করবো নি, হাতে হাতে একবার করে ফেলি, ঠিক আছে? এরপর থেকে সববার ক্যালকুলেটরে করব, এরপর থেকে সব ক্যালকুলেটরে করব, একটা হাতে করে ফেলি। তাহলে এখানে 1 নাম্বার ইকুয়েশনকে একটা কাজ করি, যেহেতু সেম বানাবো, ইউ এর সবগুলো সেম বানাবো, এখানে 14 আছে, এখানে 10 আছে, তাহলে এই পুরো ইকুয়েশনকে 14 দিয়ে গুণ করি, এই পুরো ইকুয়েশনটাকে 14 দিয়ে গুণ করি, আর এই পুরো ইকুয়েশনটাকে আমি 10 দিয়ে গুণ করি, তাহলে তো ইউ এর সবগুলো সেম হয়ে যাবে। এটাকে 10 দিয়ে গুণ করলে এটা হবে 77 ইকুয়ালস টু 140 ইউ প্লাস 980 এ। আচ্ছা, আর এইটাকে 14 দিয়ে গুণ করলে হবে 4.5 গুণন 14, 63 ইকুয়ালস টু এটা হবে 140 ইউ, 140 ইউ প্লাস 50 গুণন 14 না, তাহলে 50 গুণন 14 এটা আসবে 700 এ। ভুল করলাম, আমি কি ভুল করছি? 50-এ 98 এ, এখানে ভুল করছি, এটা হচ্ছে 980। এবার ঠিক আছে, এবার ঠিক আছে। তাহলে এবার আমি কি করতে বললাম? আমি বললাম যে দেখো এখানেও 140 ইউ আছে, এখানে 140 ইউ আছে, তাহলে তুমি একটা থেকে একটা মাইনাস করে দাও, নিচেরটা মাইনাস করো, উপরেরটা থেকে নিচেরটা তুমি মাইনাস করো। মাইনাস করলে তোমার ওই যে এই পার্টটা কেটে যাবে, 140 ইউ কাটা। 77 থেকে 63 মাইনাস করলে কত আসে? 77 থেকে 63 তোমার কী রে, কী আসে এটা? ও 14, তাই তো বলি, আমি পাগল হলাম না ক্যালকুলেটার পাগল হলো। 14, এটা তো কেটে গেছে, এটা তো 0। 780 থেকে আর 980 থেকে 700 মাইনাস করবা, তাহলে এখানে আসবে তোমার 280। এটা হলো তোমার 280 এ। তাহলে এ সমান সমান কত? এ সমান সমান হচ্ছে 14 ডিভাইড বাই 280, 14 ডিভাইড বাই 280, তাহলে এ সমান সমান 14 ভাগ 280, এটা হচ্ছে আমাদের 0.05 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা আমাদের একটা সলিউশন, এটা হচ্ছে আমাদের ত্বরণটা বের হয়ে গেল এখান থেকে, এটা আমাদের ত্বরণটা বের হইলো। এবার আমরা বের করব এখান থেকে আদিবেগটা। আদিবেগ কীভাবে বের করব? যে কোনো একটা ইকুয়েশনে তুমি বসাও, এর মান বসাও, যে কোনো একটা ইকুয়েশনে তুমি এর মানটা বসাও। সৌন্দর্যই সব কিছু, তাই না? হ্যাঁ হ্যাঁ, যে কোনো একটা ইকুয়েশনে আমরা এর মানটা বসাই। তো আমরা একটা কাজ করি, প্রথম ইকুয়েশনেই এর মান বসাই, তাহলে নাকি এটাতে বসাবো? ওটাতেই বসাই। 4.5 ইকুয়ালস টু 10 ইউ প্লাস 50 এ, এর মানটা বসাই দিই ওখানে, তাহলে 50 গুণন এ হচ্ছে আমাদের 0.05, তাহলে এইখান থেকে হিসাব করলে আসবে 4.5। এ বন্ধু কী হলো? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, মাইনাস 50 ইন্টু 0.05 ব্র্যাকেট দিয়ে রাখি ইকুয়ালস টু 10 ইউ। তাহলে এটা কত আসবে এই পাশে? 4.5 মাইনাস 50 ইন্টু 0.05, এটা আসবে ওখানে 2,
তাহলে 2 ইকুয়ালস টু 10u। তাহলে ইউ কত রে ভাই? এটা কি পারবা নাকি পারবা না? 2/10। খুবই কঠিন একটা হিসাব আসছে তাই না? 2/10 ভাই, 2/10 কেমনে করে? 2/10 0.2 আসার কথা না? হ্যাঁ, 0.2 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে কই গেল বন্ধু, তুমি কই গেলা? এই তো, এটা হচ্ছে আমাদের আদিবেগ, এটা হচ্ছে আমাদের আদিবেগ, এটা হচ্ছে আমাদের আদিবেগ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আদিবেগ। বুঝছো না? ওকে, সো এই যে আমার ত্বরণ বের হয়ে গেল, আমার আদিবেগটা বের হয়ে গেল। সহজ, খুবই সহজ অঙ্ক, খুবই সহজ অঙ্ক, বাচ্চা বাচ্চা অঙ্ক। আচ্ছা, এবার আসো নির্দিষ্ট সেকেন্ডে সরণ। নির্দিষ্ট সেকেন্ডে সরণ, এটা করে মোটামুটি 2 নম্বর ক্লাস আমরা শেষ করে দিব। নির্দিষ্ট সেকেন্ডে সরণ, ধরো একটা বস্তু গতিশীল অবস্থায় আছে, হ্যাঁ, তো এই যে সেইখান থেকে টেড়েং টেড়াও, তো এইখান থেকে সে গতিশীল থাকবে, সে একটা রাস্তা ধরে যাচ্ছে সুন্দর মতো। আচ্ছা, এখন তার বিভিন্ন সময় তার বিভিন্ন রকম পজিশনে সে অবস্থান করছে, এদিক দিয়ে যাত্রা শুরু করছে। সো যখন 0 সেকেন্ড তখন সে এইখানে আসে 0 সেকেন্ড, তারপরে যখন 1 সেকেন্ড তখন সে এইখানে আসে, যখন 2 সেকেন্ড তখন সে এইখানে আসে, যখন 3 সেকেন্ড তখন সে এইখানে আসে, যখন 4 সেকেন্ড এইখানে আসে, 5 সেকেন্ড তখন সে এই জায়গায় আসে। বুঝছো? এরকম যাইতে আসে যাইতে আসে যাইতে আসে। আমি তোমাকে প্রশ্ন করলাম যে 4 সেকেন্ডে সে কতটুকু দূরত্ব যায়। কি প্রশ্ন করছি আমি তোমাকে? আমি বলছি ভাই বলো তো, এই যে বস্তু আছে গতিশীল অবস্থায় আছে না, তো হ্যাঁ ভাই আছে, এটা 4 সেকেন্ডে কতটুকু যায়? তুই বলো ভাই 4 সেকেন্ডে তো এটা এখান থেকে এতটুকু যায়। তোমার কথা কি ঠিক আছে? অবশ্যই তোমার কথা ঠিক আছে। 4 সেকেন্ডে এই বস্তুটা এতটুকু দূরত্ব যায়। এটা হচ্ছে 4 সেকেন্ডে দূরত্ব বা সরণ আমরা বলি, সরণ দিয়ে তো কাজ করতেছি। 4 সেকেন্ডের সরণ, এটা হলো 4 সেকেন্ডের সরণ এটার। খুব ভালো কথা। আচ্ছা, 4 সেকেন্ডের সরণ। আচ্ছা আচ্ছা, তাইলে যদি বললাম এবার বলো তো 5 সেকেন্ডে এটা কতটুকু যায়? এ ভাই শোনো, 5 সেকেন্ডে কতটুকু যায়? তুই বললা ভাই 5 সেকেন্ডে তো এখান থেকে এই যে এতটুকু যায় ভাই, এতখানি। আমি বললাম ঠিক আছে, তোমার কথা এখানেও ঠিক। এটা এই যে এটা কি, এটা হচ্ছে প্রথম থেকে 5 সেকেন্ডের সরণ, এটা হচ্ছে 5 সেকেন্ডের সরণ, 5 সেকেন্ডের সরণ। আচ্ছা, তারপরে আমি তোমাকে বললাম তাহলে বলো তো 5 নাম্বার সেকেন্ডে, পঞ্চম সেকেন্ডে, 5তম সেকেন্ডে কতটুকু গেছে? কি বলছি? 5 সেকেন্ডে সরণ আর 5 নাম্বার সেকেন্ডে সরণ আলাদা। দেখো, সে যখন যাত্রা শুরু করে তখন এটা হচ্ছে প্রথম সেকেন্ড, এটা হচ্ছে প্রথম সেকেন্ড না? এটা কি সহমত নাকি আমার সাথে? হ্যাঁ ভাই, অবশ্যই এটা হচ্ছে প্রথম সেকেন্ড, এটা হচ্ছে দ্বিতীয় সেকেন্ড, এটা হচ্ছে তৃতীয় সেকেন্ড, এটা হচ্ছে চতুর্থ সেকেন্ড, এটা হচ্ছে পঞ্চম সেকেন্ড। তাহলে পঞ্চম সেকেন্ডে সে কতটুকু যায়? পঞ্চম সেকেন্ডে সে এই যে এইটুকু দূরত্ব যায়, তাই না? 1 সেকেন্ডে এতটুকু যায়, পরের সেকেন্ডে এতটুকু যায়, তারপরের সেকেন্ডে এতটুকু যায়, তারপরের সেকেন্ডে এতটুকু, এবং 5 নাম্বার সেকেন্ডে যায় এতটুকু। তাহলে এই দূরত্বটা হচ্ছে পঞ্চম সেকেন্ডে বা 5 নাম্বার সেকেন্ডে বা 5তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। সো যখন তোমাকে বলে কোনো একটা নির্দিষ্ট সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তার মানে ওই সেকেন্ড থেকে আগের সেকেন্ড পর্যন্ত মাঝখানে যে দূরত্বটা সেটা হচ্ছে তততম সেকেন্ডে দূরত্ব। যদি বলে 3 নাম্বার সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, 3 নাম্বার সেকেন্ডে, তাহলে 3 নাম্বার মানে 3 এবং 3-এর আগে 2, এই যে এই মাঝখানে কতটুকু দূরত্ব আছে এটা হচ্ছে 3 নাম্বার সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। কাজে 5 নাম্বার সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মানে হচ্ছে 5 এবং 4-এর মাঝখানে। তাহলে এইটা তুমি কেমনে পাবা বলো তো? এই দূরত্ব কেমনে পাবা? অবশ্যই তোমাকে এই 5 থেকে 4টা মাইনাস করতে হবে। তাহলে এই যে এই দূরত্বটা কিভাবে পাচ্ছি আমরা? এই দূরত্বটা আমরা কিভাবে পাচ্ছি? এই দূরত্বটা আমরা পাচ্ছি, এই দূরত্বটা আমরা পাচ্ছি এই যে পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এটা, এইটা এইটা এটা হচ্ছে পঞ্চম সেকেন্ডে, পঞ্চম সেকেন্ডের সরণ, এটা হচ্ছে পঞ্চম সেকেন্ডের সরণ। বুঝছি? তো পঞ্চম সেকেন্ডের সরণ তাহলে কেমনে পাচ্ছি? পঞ্চম সেকেন্ডের সরণ মানে সিম্পলি কিছুই না, সিম্পলি এটার অর্থ হচ্ছে 5 সেকেন্ডের সরণ, অথবা আমি এটাকে ভেবে বলি যে S5 মাইনাস S4, মানে 5 সেকেন্ডে তার কতটুকু সরণ হয় মাইনাস এই 4 সেকেন্ড পর্যন্ত কতটুকু সরণ হয়েছিল, এটা মাইনাস করে দিলে তুমি মাঝখানের এইটা পাবা। 5 সেকেন্ডের সরণ মানে 4 সেকেন্ডের সরণ করলে তুমি পঞ্চম সেকেন্ডের সরণটা তুমি পাচ্ছ। আচ্ছা, এখন তো 5 সেকেন্ড 4 সেকেন্ড বলতেছি, ধর বললাম আমি র্যান্ডম টিতম সেকেন্ড, 5 4 3 2 না বলে আমি বলছি টিতম সেকেন্ড।
তাহলে যে কোনো একটা সেকেন্ডে স্মরণ কীভাবে বের করে, ওই সেকেন্ড পর্যন্ত স্মরণ মাইনাস তার আগের সেকেন্ড পর্যন্ত স্মরণ, তাই তো? তাহলে যদি আমি বলি এখানে টিতম সেকেন্ডে, হ্যাঁ টিতম সেকেন্ডে, টিতম সেকেন্ড, পঞ্চম সেকেন্ড না বলে আমি তোমাকে কি বললাম, আমি তোমাকে বললাম টিতম সেকেন্ড, হ্যাঁ আমি তোমাকে পঞ্চম সেকেন্ড না বলে আমি তোমাকে বলছি টিতম সেকেন্ডে। তাহলে কি করতে হবে, তোমাকে টি সেকেন্ড পর্যন্ত যে স্মরণটা আছে সেখান থেকে টি এর এক ঘর আগে পর্যন্ত, মানে টি মাইনাস ওয়ান, 5 থেকে আমরা 4 মাইনাস করতাম, 3 থেকে 2 মাইনাস করতাম, 2 থেকে 1 মাইনাস করতাম, তো টি থেকে টি এর আগেরটা মাইনাস করব। টি এর আগেরটা মানে কি, টি এর আগেরটা এভাবে লিখতে তো হবে না যে টি এর আগেরটা, বুঝাইতে হবে। টি এর আগেরটা মানে হচ্ছে টি মাইনাস 1 সেকেন্ড পর্যন্ত যে স্মরণ হয়েছে সেটা মাইনাস করব। তো পঞ্চম সেকেন্ড বললে 5 মাইনাস 4, চতুর্থ সেকেন্ড বললে 4 মাইনাস 3, 11 সেকেন্ড বললে 11তম সেকেন্ড বললে 11 মাইনাস 10, 100তম সেকেন্ড বললে 100 মাইনাস 99, টিতম সেকেন্ড বললে টি মাইনাস 1 সেকেন্ড পর্যন্ত দূরত্ব। আচ্ছা এবার আসো, তাহলে আমরা একটু ফর্মুলাটা দাঁড় করানোর চেষ্টা করি যে টিতম সেকেন্ডে স্মরণ, টিতম সেকেন্ডে কত পরিমাণ স্মরণ হয়, টিতম সেকেন্ডে স্মরণ কত হবে, এটা সমান সমান টিতম সেকেন্ডে এস টি মাইনাস ওয়ান, তাই না? ওকে, টি মাইনাস ওয়ান, এখন পর্যন্ত কোনো সন্দেহ নাই। এবার আসো, টি সেকেন্ডে একটা বস্তুর অতিক্রান্ত দূরত্ব আমরা কীভাবে প্রকাশ করি, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। হ্যাঁ ভাই, কোনো সন্দেহ আছে? না ভাই। এখান থেকে মাইনাস করব, কি মাইনাস করব, টি মাইনাস 1 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করে। সো যেখানে যেখানে টি ছিল আমরা টি বের করবো না, আমরা টি মাইনাস 1 সেকেন্ডে বের করবো। সো সময় হবে টি মাইনাস 1, এখানে সময় হয়েছে টি, আমরা সময় বসাবো টি মাইনাস 1। তাহলে ইউ টি মানে ইউ গুণন সময়, তো সময় এখানে কত, টি মাইনাস 1, তাহলে ইউ গুণন সময় হচ্ছে টি মাইনাস 1, তাহলে এই ব্র্যাকেটটা আমার হবে থার্ড ব্র্যাকেট, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, টি মানে কত, সময় কত, টি মাইনাস 1, তাহলে টি স্কোয়ার মানে হচ্ছে টি মাইনাস 1 স্কোয়ার। এটা না, হ্যাঁ ভাই এইটা। তাহলে আসো এবার হিসাবটা আমরা করি। এবার একটু একদম মানে স্টিম রোলার চালাবো আমরা, এখানে ব্রাশ ফায়ার করবো, ব্রাশ ফায়ার মানে বুঝতেছো, মানে সবগুলোকে ভাঙ্গে আলাবো। যদি ভাঙ্গে আলাই তাহলে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার মাইনাস, আচ্ছা তাহলে ভিতরটাকে একটু ভাঙে ফেলে আলাদা করে, যে ইউ ইন্টু টি মাইনাস 1, তাহলে ইউটি মাইনাস ইউ প্লাস হাফ এ ইন্টু টি মাইনাস 1 হোল স্কোয়ার, তাহলে হাফ এ টি মাইনাস 1 হোল স্কোয়ার মানে কি, মানে টি স্কোয়ার মাইনাস 2t প্লাস 1, তাই না? এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে এ হচ্ছে টি এবং বি হচ্ছে 1, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তারপরে আসো তো, তাহলে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার মাইনাস, এবার ভিতরে দেখো তো, ভিতরে একটু ব্রাশ ফায়ার করো এই জায়গায়, তাহলে ইউটি প্লাস সরি প্লাস কেন, মাইনাস ইউ প্লাস হাফ এ দিয়ে টি স্কোয়ার গুণ করলে হবে হাফ এ টি স্কোয়ার, হাফ এ দিয়ে 2t গুণ করলে হবে হাফ এ ইন্টু 2t, 2 আর 2 কাটা, তাহলে থাকবে মাইনাস এটি, আর এখানে থাকবে প্লাস হাফ এ। আচ্ছা এবারে যে সামনে দেখো মাইনাস আছে, এই মাইনাস দিয়ে সবগুলোকে ব্রাশ ফায়ার করো, তাহলে এখানে আসতেছে আমাদের ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, সামনে একটা মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস ইউটি, তারপরে যে মাইনাসে মাইনাসে প্লাস ইউ, প্লাসে মাইনাসে মাইনাস হাফ এ টি স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস এটি, প্লাসে মাইনাসে মাইনাস হাফ এ। কি কি জিনিস কাটে এখানে আমি দেখতেছি, এই যে ইউটি আর মাইনাস ইউটি কেটে যায়, হাফ এ টি স্কোয়ার মাইনাস হাফ এ টি স্কোয়ার কেটে যায়। ঠিক আছে, এতক্ষণ পর্যন্ত ঠিক আছে। তাহলে বাকি থাকতেছে কারা কারা, এখানে বাকি থাকতেছে কারা কারা, বাকি থাকতেছে এই যে এখানে একটা ইউ, একা একা ইউ সিঙ্গেল,
কারণ কোনো সঙ্গী সাথী নাই, এ আছে একা একা, আর কে কে আছে একা একা, এখানে তোমার এই যে এটি আছে একা একা, এখানে মাইনাস তোমার হাফ এ আছে একা একা। ওকে, তো যারা যারা একা একা আছে ওদেরকে একসাথে নিয়ে আসো, একাকিত্ব দূর করো এদের। তাহলে প্লাস এটি মাইনাস হাফ এ। আমি এখন একটা এখানে ছলনা করব, কি করবো বলো তো? ছলনা করব, খুবই কঠিন একটা ছলনা করব। ছলনাটা এরকম, ছলনাটা এরকম, দেখো ছলনা শিখো, ছলনা শিখো, যারা ছেলে মানুষ আছে ছলনা শিখো, যারা মেয়ে আছে তোমরা তো জানোই তোমাদের আর কি শিখাবো। তাহলে এইখানে এইখানে তাহলে এই যে এটি আছে না, এটাকে আমি একটু এইভাবে লিখি, ইউ এর মতো থাকলো, এই যে এটি আছে বুঝছো, আমরা এই যে এ আর টি এদেরকে বিচ্ছিন্ন করবো, এদেরকে একসাথে থাকতে দেবো না। দেখো ইউ আছে সিঙ্গেল, এ আছে সিঙ্গেল, এ টি এর এখন কি সুন্দর একটা জোড়া গঠন করে আছে, সম্পর্কের মধ্যে আছে, এদের সম্পর্কটা ভাঙে দিই চলো। এই জন্যই তো বললাম একটু ষড়যন্ত্র করবো এখানে। আমরা ষড়যন্ত্রটা এরকম করবো যে এটি, এটাকে আমরা লিখবো 2 ডিভাইডেড বাই 2। লেখা যায় না এটা? লেখা যায় কি না? হ্যাঁ লেখা যায়। তাহলে এটাকে আমরা একটু এভাবে লিখতে পারি না, 2 ডিভাইড বাই 2 কে একটু এভাবে লিখতে পারি না যে হাফ 2, তাহলে তো 2 আর 2 কেটে ওই যে এটিই থাকে, তাই নাকি? তাই লেখা যায় কিনা বলো তো? হাফ 2 লেখা যায় কিনা? হ্যাঁ লেখা যায়, মাইনাস হাফ এ। এবার ছলনার একদম মরণ কামড়টা এখন দিব, সেটা হচ্ছে এই দেখো, এই যে এখানে একটা হাফ আছে, এখানে একটা এ আছে, দেখো তো, এই যে হাফ, এই যে এ, আর এখানে এই যে দেখো এই যে হাফ, এই যে এ। তাহলে হাফ এ আমি কমন নিয়ে চলে আসবো সামনে, আমি হাফ এ কমন নিয়ে চলে আসবো, দুই জায়গাতেই হাফ এ আছে। তাহলে হাফ এ যদি কমন নিয়ে চলে আসি তাহলে তো বন্ধু খেলাটা হয়ে গেল। তাহলে হাফ এ, হাফ এ এখান থেকে চলে গেলে থাকবে কি, হাফ চলে গেছে, এ চলে গেছে, 2 আর টি বাকি আছে, তাহলে 2t মাইনাস, এখানে তো সবাই চলে গেছে, কেউ নাই 1। দেখো আমাদের টি সিঙ্গেল হয়ে গেছে, টি এর সাথে আর এ নাই, একে আমরা সাকসেসফুলি আলাদা করে ফেলছি, সো সম্পর্কটা ভাঙিয়ে দিতে ফেলছি, খুব ভালো। আচ্ছা তাহলে এইখানে এইটা হচ্ছে আমার টি-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এটাই হচ্ছে আমার টি-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, স্মরণ বলা উচিত এটাকে, টি-তম সেকেন্ডে টি-তম সেকেন্ডে স্মরণ, এটা হচ্ছে আমার টি-তম সেকেন্ডে স্মরণ। এইটা আমরা মাথার মধ্যে রাখবো, এই ফর্মুলাটা তোমরা হয়তো এসএসসিতে এই ফর্মুলাটা দেখছো অনেকে, এমসিকিউতে হয়তো অনেকে ইউজ করছো, বাট এটা তখন একটা ছিল চোরাই ফর্মুলা এসএসসিতে, বাট এখন এটা কিন্তু চোরাই ফর্মুলা না, এটা কিন্তু একটা মূল ফর্মুলা আমাদের, এবং এটা দিয়ে কিন্তু আমরা অনেক অঙ্ক করতে হবে। একটা অঙ্ক তোমাদেরকে দেখাই, এখান থেকে অনেক এমসিকিউ আসে, তো একটা অঙ্ক দেখাই তোমাদের, একদম এইটার সব আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে এটার। আচ্ছা এটা কিন্তু স্মৃতির পাতায় মনের খাতায় লিখে রাখবা, এটা কিন্তু স্মৃতির পাতায় মনের খাতায় লিখে রাখবা যারা নতুন দেখলা এটা। আচ্ছা তোমরা হয়তো 9, 10-এও দেখছো, বাট তখন হয়তো প্রমাণটা দেখো নাই, এখন প্রমাণটাও দেখতে হবে সব কিছুর। অঙ্কটা কি বলছে? অঙ্কটা বলছে যে সমতরণে গতিশীল কোনো গাড়ি 5ম সেকেন্ডে 76 মিটার যায়। 5 সেকেন্ডে বলেনি কিন্তু, না 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 না, বলছে 5ম সেকেন্ড, তার মানে কি 5 সেকেন্ড মাইনাস 4 সেকেন্ড করলে আমার 76 আসে। 10ম সেকেন্ডে, 10 নাম্বার সেকেন্ডে 116 মিটার, বাহ মাশাল্লাহ। তারপরে দূরত্ব অতিক্রম করে অষ্টাদশ সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে? অষ্টাদশ মানে 18 নাম্বার সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে? ঠিক আছে, তো সবার আগে ফর্মুলাটা ঝালাই করে ফেলি তো, আমার কি ছিল? এটাকে আমরা বলি এস টিথ, মানে টি-তম সেকেন্ড, টিথ, এস টিথ। আমরা যখন হচ্ছে 4th বলি, আমরা যখন 5th বলি, এরকম এটা হচ্ছে টিথ, টি-তম সেকেন্ড। ওকে আচ্ছা, এস টিথ এটা হচ্ছে ইউ, তারপরে কি ছিল, মাইনাস হাফ এ 2t মাইনাস 1, সরি প্লাস হবে এটা, ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1, দেখো তো ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1, ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1, তাই তো? এটা তোমাদের তো ফর্মুলা। আচ্ছা ফর্মুলা একটু রিভিশন ঝালাই করে ফেললাম, এবার আসো আমরা অঙ্কের মধ্যে ডুব দিব। সো গামছা নামছা পরে রেডি হও, অঙ্কের মধ্যে এখন আমরা ডুব দিব। তাহলে সমতরণে গতিশীল কোনো গাড়ি 5ম সেকেন্ডে, তাহলে 5ম সেকেন্ডে 5th সেকেন্ডে আমার 76, তাহলে এস 5th মানে কত? ইউ তো আমি জানি না, ঠিক আছে, জানি না যখন জানি না থাক, হাফ এও তো আমি জানি না, আচ্ছা জানি না যখন জানি না ওর মতো থাক, তুমি যদি না জানো ওকে গুতা বানাও, থাকবে ওর মতো থাকবে, একসময় মান বের হয়ে যাবে, ওর আসল রূপ সবারই একসময় বের হয়ে যাবে, বুঝছো? সো যতই ছলনাময়ী থাক তার আসল রূপ তুমি একদিন দেখবাই। তাহলে 2 × t মানে কত সেকেন্ডে বের করতেছি রে? কত সেকেন্ডে? 5 নাম্বার সেকেন্ডে, তাহলে এখানে কি হবে 5, টি এর মান হচ্ছে 5 মাইনাস 1। দেখো তো এস 5th এর মান দেওয়া আছে, এস 5th এর মান দেওয়া আছে 76 মিটার, তাই না? এই যে এখানে 76 মিটার, তাহলে এটা হবে 76 ইকুয়ালস টু ইউ
প্লাস প্লাস হাফ এ ইন্টু 10 - 1 মানে হচ্ছে 9 ইন্টু 9। আচ্ছা 9 আবার সামনে হাফ আছে, তাহলে এটা হয়ে যাবে 4.5। এটা হলো আমাদের 1 নম্বর ইকুয়েশন। টিরিং। আচ্ছা এটা হলো আমাদের 1 নম্বর ইকুয়েশন। এরপরে দেখো আর কি বলছে, তোমাকে বলছে দশম সেকেন্ডে মানে s10th দশম সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করে। আমরা ফর্মুলা কি জানি, আদিবেগ ইউ প্লাস হাফ ইন্টু ত্বরণ আমি জানি না, ঠিক আছে জানি না, তখন জানি না মতো থাক, 2 ইন্টু টি কততম সেকেন্ড, 10তম সেকেন্ড, তাহলে টি এর মান হচ্ছে 10 - 1। আচ্ছা 10তম সেকেন্ডে কত বলছে, 116 ইকুয়ালস টু আদিবেগ তো আমি জানি না থাক, হাফ এ 10 গুণন 2 মানে 20, 20 - 1 মানে 19, 19 আর সামনে একটা হাফ আছে, তাহলে এটা হবে 9.5 না, হ্যাঁ 9.5 এ। এটা হচ্ছে আমার 2 নম্বর ইকুয়েশন। এই দুইটা ইকুয়েশন দেখো, দুইটা অজানা রাশি, দুইটা ইকুয়েশন, এটা সলভ করলে আমি ইউ এবং এ এর মান পাবো, আমি ইউ এর মান পাবো এবং এ এর মান পাবো। এটা সলভ করা অনেক সহজ। এটা দেখো ইউ এর সবগুলা সেমই আছে, 1 আর 1, সো তোমার কোনো কিছুতে গুণটুন করে কোনো কিছু মিলাইতে হবে না, গুণটুন করে কোনো কিছু মিলাইতে হবে না। তুমি সিম্পলি 2 নাম্বার থেকে 1 নাম্বারটা মাইনাস করো, 2 নাম্বার থেকে 1 নাম্বার মাইনাস করলে 116 - 76 কত হবে রে, 116 - 76 70 - 110 40, এটা হচ্ছে 40 ইকুয়ালস টু ইউ মাইনাস ইউ তো কেটে যায়, 0 হয়ে যায়, প্লাস 0 তাহলে হাত দরকার নেই হুদাই, তারপরে যার জীবনে গুরুত্ব নাই তাকে মনে রাখারও দরকার নেই। 4.5 এ 9.5 এ, তাহলে 9.5 থেকে 4.5 মাইনাস করলে কত হবে রে, 9 - 4 মানে 5 এ। 2 নাম্বার ইকুয়েশন থেকে 1 নাম্বার ইকুয়েশন বাদ দিছি, ইউ কেটে গেছে, এখানে মাইনাস হয়েছে, এখানে মাইনাস হয়েছে, তাহলে 5 এ যদি 40 হয় তাহলে খুব সুন্দরভাবে তুমি বলতে পারবা, তার মানে অবশ্যই এ সমান সমান 40/5, তার মানে এ সমান সমান 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা এখান থেকে এ পাইছি তাই না, আচ্ছা এখান থেকে আমরা এ পাইছি, এই এর মানটা যে কোনো একটা ইকুয়েশনে বসায় তুমি ইউ এর মান বের করো, এর মান যে কোনো একটা ইকুয়েশনে বসায় তুমি ইউ এর মান বের করো, এর মান যে কোনো একটা ইকুয়েশনে বসায় তুমি ইউ এর মানটা বের করো। আচ্ছা তাহলে এর মানটা কোথায় বসাবো, 1 নম্বরেই বসাই দিই, তাহলে 76 ইকুয়ালস টু ইউ প্লাস 4.5 ইন্টু 8, এর মান কত, এর মান হচ্ছে 8, তাহলে ইউ কত হবে 76 মাইনাস 4.5 ইন্টু 8, তাহলে ইউ হচ্ছে আমার 76 মাইনাস 4.5 ইন্টু 8, এটা আসতেছে আমাদের 40 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে আমাদের ইউ এর মান। সো দেখো আমি ইউ জানি, এ জানি, এই যে ফর্মুলায় আমার ইউ জানতে হয়, এ জানতে হয়, তাহলে আমার যে কোনো সময়ে আমি সেই দূরত্বটা বের করে ফেলতে পারবো, খুবই সহজ। তাহলে মানে এখন আমার সব কিছুই জানা আছে, এখন আমি আরামসে চোখ বন্ধ করে, না চোখ আসলে খুলেই করতে হবে, চোখ খুলে খুলে আমি অষ্টাদশ সেকেন্ডে, অষ্টাদশ মানে হচ্ছে 18তম সেকেন্ডে, 18তম সেকেন্ডে আমি দূরত্বটা বের করে ফেলতে পারবো। আচ্ছা তাহলে টি 18th কত হবে, টি 18th হচ্ছে ইউ প্লাস হাফ এ 2t, টি কত রে, টি হচ্ছে 18তম সেকেন্ড বের করতেছি না, তাহলে টি হচ্ছে 18 - 1। এবার সবগুলো মান বসায় দাও, আদিবেগ আমি পাইছি এখান থেকে 40, ত্বরণের মান আমি বের করলাম 8, 18 দুগুণ হচ্ছে 36, 36 - 1 মানে হচ্ছে 35, দেখো কত আসে এটা, এটা হচ্ছে 180, তোমাদেরকে 180 আসে, একটু ক্রস চেক করে নিও যে 180 আসে আমার, যে 180 মিটার, আমাকে জানায়ও তো যে ঠিক আছে কি না অঙ্কগুলো পারস ভাইয়ের। আচ্ছা তাহলে 180 মিটার, আমার কনসেপ্টে কোনো ঝামেলা হবে না, মাঝে মাঝে একটু হিসাব নিকাশে ভুল হইতে পারে এই আর কি, এরও মানে নাও আর কি, তোমরা তো অনেক কিছুই মানে নিছো, আমি কালো হয়েছি তাও তোমরা আমাকে স্বীকার করে নিছো দেখতেছি, সো এগুলো স্বীকার করে নিবা, এগুলো হতেই পারে। আর মাঝে মাঝে তোমাদের টেস্টও করি আমি, দিয়ে তোমাদের ক্লাসে মনোযোগ আছে নাকি। তাহলে আমার অ্যান্সার বের হয়ে গেল, হ্যাঁ অ্যান্সার কিন্তু আমাদের বের হয়ে গেছে, অ্যান্সার আমাদের বের হয়ে গেছে। এখানে ফাঁকা জায়গা ভালো লাগতেছে না, একটু সুন্দর একটা চেহারা আঁকাই দিই।
তারপরে দেখো, তারপর আর নাই, আজকে এটুকুই থাক। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ তারপর আমরা গ্রাফের মধ্যে ঢুকবো। আজকে গ্রাফের মধ্যে ঢুকতে গেলে একবারে এত কিছু করতে গেলে হয়তো তোমাদের মাথা হ্যাং হয়ে যেতে পারে। তো নতুন নতুন এইচএসতে উঠছো, সো এখন আসলে মাথা হ্যাং করার দরকার নাই। যদি হ্যাং করার প্রয়োজন হয়, যখন করা লাগবে তখন আমরা দেখবো, ঠিক আছে? ভালো থাকো সবাই, দেখা হবে নেক্সট ক্লাসে। ক্লাসের স্লাইড তোমরা অনেকে খুঁজে পাও না, ডেসক্রিপশনে কিন্তু থাকে, ডেসক্রিপশনে পাবা। আল্লাহ হাফেজ, গুড নাইট, টাটা, বাই বাই, টাটা। কাটে কেমনে এই